গোলাগুলি শব্দগুলি করে উঠবে। তখন আমি মনে করছিলি যে আমার ফিলিংসে ছিল তখন যে আমি তো একা নাই, কিন্তু সব মানুষ, কোটি কোটি মানুষও এই যুদ্ধে কে বাঁচে এটা তো বড় কথা না, দেশ স্বাধীন হওয়া বড় কথা। এরকম একটা ফিলিং নিয়ে মনের জোর আমি আবার খুঁজে পেতাম। এই জোর চলে তো আবার নতুন উদ্দীপনা, বহু ইন্টারেস্টিং ঘটনা আছে। তারপর আমি যে 2 মাস পরে মে মাসের 27 তারিখে আমি কলকাতা যেয়ে পৌঁছালাম। 27 তারিখে এই যে দোলন চাপা শব্দটা, এটা কি আগেও আপনাদের এরকম চিরকুট বিনিময় হয়েছে এই নামে, না ওদিনই প্রথম? হ্যাঁ হ্যাঁ আগেও হয়েছে। হয়েছে। আচ্ছা, তাজনী সাহেব তো ডায়েরি লিখতেন নিয়মিত, এটা কি আপনি বিয়ের পর থেকে অভ্যেসটা দেখেছেন ওনার? না, উনি তো ডায়েরি, হ্যাঁ ডায়েরি তো লিখতেনি, যে সব তো চুরি হয়ে গেল 71-এ, ওই যে ডিস্ট্রয় করলো না, আর কতগুলি নিয়ে সব বিক্রি করে দিল ওরা। এই ডায়েরি কতগুলি পাওয়া গেল রাস্তা, দেশ স্বাধীন হওয়ার পরে সদরঘাটের রাস্তায় ডায়েরি বিক্রি হচ্ছে, অন্য বিক্রি হচ্ছে ওই লুজ পেপার হিসাবে। তখন আমাদের পরিচিত অদ্ভুত এক লিডার, উনি বই কিনতে, পুরান বই কিনতে গেছে, উনি যেতে গাড়ি লেখা, এটা তো তাজুল সাহেবের ডায়েরি, 72 মার্চ এপ্রিল মাসে ওই ডায়েরিগুলি নিয়ে ফেরত দেয়, যেগুলি পাওয়া গিয়েছিল। সব পাওয়া যায়নি। একটা পাওয়া গেছে 54 সালে, আর 56 সাল আছে। মধুনগর সাহেব বলেছে, তাজুল সাহেব আপনার কাছে তো আপনার ডায়েরি লেখেন, আমি একটা বই লিখছি এই দেশের ভাষা আন্দোলন মুক্তি সংগ্রামের উপরে। তো ভাষা আন্দোলনের উপরে আপনার কাছে কিছু থাকলে আমি কি নিতে পারি? তাদের সাথে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন যে উনি তো আপনি কি বই লিখবেন? বলি আমাকে তো পড়েই আছে, কোনো তো কাজ হবে না, তো আপনি নিয়ে যান। ওই তাজুল ইসলামের ডায়েরিগুলি অবলম্বন করে ওই পূর্ব ইসলামের তৎকালীন ভাষা আন্দোলন, হ্যাঁ ওইটা বদুদুর বইটা লিখেছে, সব তাজুলের ডায়েরি, প্রতিদিনকার ঘটনা চুম্বক চুম্বক লিখতেন, প্রত্যেক দিন রাতে ওয়েদারের কথাটা লিখতেন, শেষ ফিনিশ করা ওয়েদার কেমন ছিল লিখে তো ডায়েরি শেষ করতেন। যখন উনি খুব ব্যস্ত রাজনীতির, তখন আপনি দেখেছেন রাতে ফিরে এসে ডায়েরি লিখতেন না? হ্যাঁ। কলকাতায় তাজনী সাহেবের সাথে কিভাবে দেখা হলো, প্রথম দেখা কেমন? প্রথম আমরা ওইভাবে গেলাম করবা আগরতলা দিয়ে, আমার সঙ্গে দেখি টোপাল ওরা উঠলো, কার্গো একটা প্লেন, মালপত্রের প্লেন। টোপালরাও নামলো, এসে আমি নামলাম, না ওরা এসে নেমে গেল শিলিগুড়িতে বোধ হয়। তারপর আমরা নামলাম মুজিবনগরে। তো আমাকে উনি কতজন অফিসার এরা বোধ আগে ইনফর্ম করেছিল, বলছে আপনি কোথায় যেতে চান? আমি বললাম যে আপনি আমাকে হোসেন আলী সাহেব বাসায় নিয়ে যান, চলেন। তাদের সাথে নামা নিলাম না, তখন আমাকে হোসেন আলী সাহেব বাসায় নিয়ে গেলেন, ওই যে যিনি প্রথম ডেপুটি হাই কমিশনার করেছিলেন। নিজের পর আমার বিধ্বস্ত অবস্থান ছিল, কাপড় টাপড় কাদা টাদা, চুল টুল কিরকম। ও আমাকে দেখে হোসেন সাহেব বলে, ভাবি আপনি আমাকে তো চেনে না, পরিচয় দিই তখন চিনে যায়, বলছে আপনি এই অবস্থায়, আপনি যান এসে কি রেস্ট নেন, মুখ হাত ধুয়ে টুয়ে। ভাই ওগুলি হবে পরে, আপনি একটা কথা জিজ্ঞেস করি, তাজুল সাহেব কোথায়? বলে স্যার আছে, অফিসে কাজ করছেন। আমি বললাম ওনার সাথে কি আমি একটু কথা বলতে পারি? বলছে হ্যাঁ পারেন, ফোনটা লাগিয়ে দেবো কি এখন? আমি দেন, যদি উনি অবসর থাকেন কথা বলবো। অবসর আর কি, তখন উনি না ফোন কিছুক্ষণের মধ্যে লাগিয়ে দিলেন, ভাবে আপনি কথা বলেন, স্যার ধরবেন। আমি ধরেছি ফোন, উনি আমাকে বললেন, আমার গলার আওয়াজটা শুনে বললেন, ও তোমরা এসে গেছো,
আর কোন কথা এসে গেছো, আমি আসবো রাতে, এই বলে তারপর ফোন রেখে দিলেন। আমার কানে ফোনটা ধরাই আছে, আমি দাঁড়িয়ে আছি উদ্ভ্রান্তের মতন। তোমরা এসে গেছো, আমি আসবো রাতে হুসেনের বাসায়। আমি ধরেছি হুসেনের সব আমাকে বলছে, ভাবি আপনার কানে তো ফোনটা ধরা, আপনি বসেন। রেখে যাক, আমি রেস্ট টেস্ট নিয়ে কিসে ঘুমাবো ওনার অপেক্ষা করতে লাগলাম। রাতে আর করে দেখি প্রায় 1টা-1:30 হবে, আমার ঘরে টোকা পড়ছে বারবার। তা আমি উঠে দরজা খুলে দেখি হোসেন আলী সব দাঁড়িয়ে আছে। ভাবি স্যার এসে গেছেন। আমি যে কোথায় আপনি? ওই তো ও আসছেন, ওই যে স্যার করিডোরে। তা আমি দেখি উনি আসছেন। তো হোসেন আলী সাহেব দেখে, তো হোসেন আলী সাহেব আস্তে করে একটু এই আড়ালে চলে এলেন। আপনি যেখানটা বসে আছেন ওইখানটা আপনি, তাজু হিসাবে এসে ওইখানে দাঁড়ালেন, দাঁড়িয়ে গেলেন। আর আমি ওই করিডোরের মুখে ঠিক এই যে এতটা দূরত্ব, এতটুকু আমি দাঁড়িয়ে আছি। তা আমি ওনাকে দেখছি 30 সেকেন্ড কোনো কথা নেই, কোনো কথাই বলতে পারিনি। কারণ আমার মনে হচ্ছে কত আকাশ পাতাল, কত ঘটনা, কত কিছু ওনাকে কেমন করে বলবো, এই বলবো সে সব কিছু রেডি হয়ে আছে। এমন সময় উনি ফট করে, ও আচ্ছা চলো ঘরে বাচ্চাদেরকেও দেখবো, আর চলো কথা আছে তোমার সাথে। আমাকে সোজা বলে চলো ঘরে কথা আছে। তা আমি ঘরে গেলাম, উনি বাচ্চাদেরকে দেখে টেকে তারপর বলে যে তোমরা কালকে এই বাড়ির থেকে মুভ করবে, এটা অফিসারের বাড়ি, এখানে থাকা হবে না। আর সবচেয়ে বড় কথা, আমরা এখন যুদ্ধে লিপ্ত, সার্বক্ষণিক কাজ করি। তো আমরা ক্যাবিনেটে মন্ত্রীরা আমরা প্রতিজ্ঞা করেছি, আমরা যুদ্ধ দেশ স্বাধীন না হওয়া পর্যন্ত কেউ ফ্যামিলি লাইফ লিড করবো না, তাতে আমাদের কাজের অসুবিধা হবে। সেই জন্য তোমাদের জন্য বাসা আলাদা রাখা হবে, ওইখানে তোমরা থাকবা। তা আমি তখন সাথে সাথে উত্তর দিলাম, ঠিক আছে আমাদের জন্য কোনো চিন্তা করতে হবে না, তোমরা কাজ করো, খবর টবর তো পাচ্ছি, পাবো প্রতিদিন প্রতি মুহূর্তে, আমরা ঠিকই থাকবো, আর তোমরা আমাদের জন্য কোনো ই করো না, এখানে এসে পড়েছি। এই কথা বললাম, কথায় কয়টা বলতে না 7 মিনিট গিয়েছে। উনি দাঁড়াতে ঘড়ির দিকে দেখে উনি আস্তে করে চলে এলেন, ঠিক 7 মিনিট। উনি আমাকে বলল যে আমি খুব কম সময় নিয়ে এসেছি এই কথাগুলি বলার জন্য। ওই অফিসের বাড়িতে থাকা যাবে না, কারণ এটা যেহেতু সরকারি ভাড়া বাসা, মানে উনি কোনো সুবিধা নিতে চান না। হ্যাঁ, এখানে থাকা তোমাদের কালকেই তোমার মুভ করা হবে এখান থেকে। তারপরে আমাদেরকে প্রথম মুভ করালো কোহিনুর বিল্ডিংয়ে, ওই পার্ক সার্কাসে ভাসানী সাহেবের ফ্ল্যাটে। ভাসানী সাহেব তখন ওইখানে খুব আরামে আছেন ভাসানী সাহেব, বিরাট রুমটা। তো ওইখান থেকে আমাকে একটা রুম দিল ভাসানী সাহেব, আমাকে বৌমা আসো তোমাকে একটা রুম দিয়েছে, ছোট্ট একটা রুম, একটা চৌকি, এই দেয়াল থেকে ওই দেয়াল পর্যন্ত। তো ছেলেমেয়েরা শুলে আমি যেখানে শুই পা বার হয়ে থাকে। আমি কি বলি না, রাতে আধা ঘুমো আর ঘুমো, পা ঝুলিয়ে রেখে ঘুমিয়ে থাকতাম। ভাসানী হিসাবে ওনার রান্না করতে বলতো, আমাকে আর পারি না এদের খাওয়া খেতে, তুমি একটু আমার রান্না করে দিও। আমি বললাম কী যে অবস্থায় আছি, মনের কি অবস্থা, দেশের কেউ ধরেন ভাসানী হিসাবে রান্না, চাচা ঠিক আছে আপনি কে, আমার ঝাল দিও, ঝাল দিয়ে আমার সব খাওয়াই দিও। বলতাম যে আপনি কী করবেন, বলছে আমি এখানে আসি থাকি, বই পড়তেছি, আর কোনো কারণে আমি তো পালায় আসছি, আমার সমস্ত লাইব্রেরি জ্বালায় দিচ্ছে, এ করছে এরা হানাদার বাহিনী। আমি আপনারও দিল, আপনি এত একজন খাঁটি ইমানদার মানুষ, আর কোনো অবুক আছে খাঁটি আর ইমানদার কিছু আছে, আমাকে মাটি লয়ে যাইব, জমি নিয়ে যাইব, মানুষরা নিয়ে, ঠিকই তো বলছে বাসনীদের। তারপর পরে উনি বললো যে উনি কোথায় কোথায় বেড়াতে যাবেন, ওই দেশ দেখতে ভ্রমণে, যে যে দেশের কথা বলেছে ওখানে ওনাকে বেড়িয়ে টেড়িয়ে নিয়ে এসছে। আর যেখানে ছিলেন ভালোই ছিলেন।
আর ওনারা পরে যে উপদেষ্টা মণ্ডলী করেছিল একটা, ওর মধ্যে ন্যাপ কমিউনিস্ট পার্টি সবাই ছিল, হাসান হিসাবে ওই মিটিংয়ে থাকতেন। তাজউদ্দিন সাহেব দেখা করতে আসতেন আপনাদের সঙ্গে নাকি আর? তাজউদ্দিন সাহেব মাঝে মাঝে আসতেন। ওই যে সৈয়দ নজরুল ইসলাম, আমরা একটা ফ্ল্যাটে ছিলাম, আমার উল্টো দিকে ফ্ল্যাটে ছিল সৈয়দ নজরুল ইসলাম আর খন্দকার মোশতাক আরেকটা ফ্ল্যাটে। আমি মাঝে মাঝে নজরুল সাহেবের ওখানে মিটিং ডাকতেন, ওই মিটিংয়ে আসলে আমাদের বাসায় যাওয়ার সময় দেখা করে যেতেন। অফিসার বলতো স্যার একটু বাচ্চাদেরকে দেখে একটু থেকে যান, উনি বলতো কাজ আছে অনেক ই করেন, ঠিক আছে পরে আবার জানাবো তখন দেখা করবো, এরকম বলে উনি চলে যেতেন। সময় পেতেন তখন, তো সময় নেই, মিটিং শেষ হলে এক্ষুনি চলে যেতে হবে, লিফটে করে ওনারা চলে যেতেন, মাঝে মাঝে আসতেন। উনি ওই সময় কি ধরনের কথাবার্তা বলতেন আপনাকে? এই দেশ স্বাধীনতা বা এগুলো নিয়ে কথাবার্তা কিছু বলতেন? না, অত্যন্ত সতর্কতার সাথে, অত্যন্ত মানে এটা এত রিজার্ভ ছিল যে যুদ্ধের পরিকল্পনা, যুদ্ধের প্ল্যানিং কোন দিকে আছে আমরা তো বুঝতে পারছিলাম। গেরিলা বাহিনী তৈরি করা হয়েছে, ওরা কীভাবে যুদ্ধ করছে এগুলো আমরা শুনছিলামই। তাজউদ্দিনের মুখ থেকে আমাদেরকে এগুলি কথা বলেনি। আমরা যুদ্ধের খবর প্রতিদিনই পাচ্ছি, নিচ্ছি, শরণার্থী শিবিরে যাচ্ছি, দেখছি। আর ওইখানে খন্দকার মোশতাকের ভূমিকা ছিল খুব সন্দেহজনক। আপনারা বুঝতে পারছিলেন যে একটা চক্রান্ত চলছে? হ্যাঁ, চক্রান্ত তো করছে, পরে তো ধরা পড়ে গেল। নিক্সনের সঙ্গে যে লিয়াজও করছে পরিপক্কভাবে, যে এটা কনফেডারেশনের একটা, কিন্তু ওইটা তো চূড়ান্ত না। ওনারা যে ডিক্লারেশন দিয়েছিলেন স্বাধীনতার সময়, যে ঘোষণাপত্র, সেটা তো একটা আইনানুগ সরকার যেটা গঠন করা হয়েছে, আইনানুগ একটা সরকার যেটা এখন পর্যন্ত আছে, সেই সরকারের ধারাবাহিকতায় আজকের সরকার। তো তখন ওই ঘোষণাপত্রে যে 36টা বুঝি ক্লজ ছিল, যার মধ্যে আমরা কেন স্বাধীনতা চাচ্ছি, ওয়াই আমাদের স্বাধীনতা, আমরা তো বিচ্ছিন্নতাবাদী নই। যেমন ভারতের স্বাধীনতা যুদ্ধে বিচ্ছিন্নতাবাদী হয়ে পরিচিত হয়েছিল, আর লক্ষ লক্ষ ভারতীয়দেরকে মেরেছে ইংরেজরা সে সময়, কারণ ওরা ওইখানে একটা পলিটিক্যাল লিডারশিপ ছিল না। ওরা এমনি এমনি যুদ্ধ করছে, কিছু মানুষ মারছে, ওদের সব সিজনিস্ট, এরা কেউ যোদ্ধা না, কোনো লিগাল রাইট নেই এদের। বাট আমাদের এই 24 বছরের সংগ্রামের ধারাবাহিকতা, ধাপগুলি যে আমরা উত্তোলন করেছি গণতান্ত্রিক পদ্ধতিতে, গণতান্ত্রিক পদ্ধতিতে হোল ওয়ার্ল্ডে স্বীকৃত, তাই না? গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের কজের উপরে, লিগাল কজের উপরে আমরা ফাইট করছি, প্রতিটি ফাইটে আমরা আমাদের ভিক্টরি আসছে, পাবলিকের কথাই আমাদের এর মধ্যে এটা আমরা এস্টাবলিশ করতে পারছি। সারা দেশের মানুষের চাহিদা, সারা দেশের আজকে এই চাহিদা, এগুলির উপরে আমাদের মুভমেন্ট হতো। কোনো একক মুভমেন্ট ছিল না সারা দেশের জন্য, যেই মুভমেন্টটায় একটা ম্যাচিউর লিডারশিপ ছিল এবং অত্যন্ত জ্ঞানী গুণী দার্শনিক পণ্ডিত এই ধরনের মানুষের সঙ্গে আমাদের পলিসি সব টাইম টু টাইম ওই পলিসি নেওয়া হতো। খুব কঠিনভাবে আমরা সংগ্রাম করেছি, যে সংগ্রাম পরবর্তীকালে যে মুক্তিযুদ্ধ এই 71 সালের 1 মার্চ থেকে নিয়ে যে 24 মার্চ পর্যন্ত নিয়ে আসলো, আমরা কিন্তু ঘাবড়িয়ে যাইনি, কারণ আমাদের তো সারা দেশের মানুষ যেন ট্রেন্ড, মেন্টালি তারা উদ্বুদ্ধ মানুষ, মানসিকভাবে যদি তারা বিরাট এইভাবে উদ্বুদ্ধ থাকে, তাহলে সেই জাতিকে কেউ হারাতে পারে না। সেই জাতিকে হোল ওয়ার্ল্ডের ইরাও যদি অস্ত্র নিয়ে আসে তাদের থামাতে পারে না। এটাই আমাদের বিরাট মনোবল ছিল, ভিক্টরিটা সেই কারণে এসছে।
তো তারপরে ওই দেশে ফিরলেন কবে? হ্যাঁ, দেশে আমি ফিরলাম 1 তারিখে, জানুয়ারি 1 তারিখে, 31 তারিখে ডিসেম্বর। ডিসেম্বর ডিসেম্বর 31 31 তারিখে। তারিখ। বাড়িতে কি দেখলেন? ঘর বাড়ি কি দেখলেন? বাড়ি ও বাড়ি তো ভাঙা চূড়া, একবারে গোলাগুলি তো যখন করেছিল তখন তো ভেঙে চুরে অনেক কিছু নষ্ট করেছে। আমি প্রথম দিন এসে আমার বড় ভাইয়ের বাসায় থাকলাম, আর তখনও গোলাগুলি হচ্ছে। তারপরে আর ইন দ্য মিনটাইম তো 16 তারিখ থেকে তো যা হয়েছে আপনি সবই জানেন। তা আমরা এসে যখন দেখলাম তখন এই বাড়ি তো বিধ্বস্ত। বঙ্গবন্ধুর ভাবির সঙ্গে দেখা করতে গেলাম 18 নম্বর রোডে। দেখা করে আমার বড় ভাইয়ের বাসায় গেলাম। ওরা কার বাসায় ছিলেন, বঙ্গবন্ধুর পরিবার? এই 18 নম্বরের একটা বাসায়। ওদের আত্মীয় কোনো না, সরকার রেখেছিল না। ওদেরকে? আচ্ছা, আমরা অবশ্যই হ্যাঁ শেখ হাসিনারও ইন্টারভিউ নেব তখন আমরা যে, তখন তো শেখ হাসিনার বাচ্চা হলো। হুম। আচ্ছা, এই পার্টটা আমাদের একটু, বিষয়টা হয়তো একটু বেদনাদায়ক হবে আপনার জন্য, তবে এইটাই সম্পর্কিত তো মুক্তিযুদ্ধের সঙ্গেই তো সবই সম্পর্কিত, মুশতাকের চক্রান্ত ইত্যাদি। আমাদের একটু জেল হত্যার সময়টা একটু বলেন যে তখন আপনাদের কি কি অভিজ্ঞতা হলো, কি বলেছিলেন? জেল হত্যা আপনি যে একটু আগের থেকেই তাহলে আসেন যে, 15 আগস্ট থেকে। হ্যাঁ 15 আগস্ট থেকে বললেই ভালো হবে, তার আগের পিছের থেকে একটু বললে ভালো হবে। 15 আগস্ট থেকে বুঝি জেল হত্যার শুরু বলছেন ওই নাকি? না মানে ওই 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 পর্বটা একটু বললেন, 15 আগস্ট বঙ্গবন্ধু হত্যাটা উনি তখন কি ভাবলেন, কি বলছেন? কতগুলি ঘটনার, মনে করেন এগুলি ইল্লিগাল ঘটনা, ইল্লিগাল কতগুলি ঘটনা। একটা মিল যখন এসে একটা মেজর একটা জায়গায় এসে ঠেকে তখন একটা ঘটনা ঘটে, মানে ইল্লিগাল, কেউ কোনোটা লিগাল না। যেমন আমাদের লিগাল ঘটনা 24 বছরের, যে আমরা একটা দেশকে স্বাধীনতার ঘোষণা দিয়েছি, হোল ওয়ার্ল্ড তাকে স্বীকৃতি দিয়েছে, একটা দাড়ি কমা সেমিকলন বদলাতে কেউ পারেনি। এটাই আমাদের অ্যাচিভমেন্ট। এর মধ্যে এত সত্যতার নিখুঁত মানে সব ডিসকাশন ছিল যে আমরা লাস্ট মোমেন্টে আমরা ডেমোক্রেসি মেনেই আমরা ইলেকশন করেছি, আমাদের হাতে ক্ষমতা না দিয়ে জেনোসাইড শুরু করেছে দিস মাচ। তখন আমরা কি করব? আমরা তখন গভর্নমেন্ট ফর্ম করতে বাধ্য হয়েছি, আমাদের লিগ্যাল গভর্নমেন্ট। আমরা সেদিন যদি গভর্নমেন্ট না ফর্ম করি তখন, তাহলে আমাদের মুক্তিযোদ্ধারা সব অল আর কি বলে পরিচিত হবে, সব এরা দুষ্কৃতকারী, অবৈধ এরা। অবৈধ। তো আমাদেরকে জিনিসটা বৈধ করে নিতে হবে না, ভুলভালকে শিক্ষিত করে নিতে হবে। ঠিক টাইমলি আমরা ওটা করেছি, শপথের দিবস করেছি, এগুলি খুবই গুরুত্বপূর্ণ। 10 তারিখ 17 তারিখ, 10 তারিখে গভর্নমেন্ট ফর্ম, আর 17 তারিখে শপথ গ্রহণ, মন্ত্রিসভার শপথ গ্রহণ ওই মুজিবনগরে। এই যে আমাদের জিনিসগুলি, এগুলির সঙ্গে আনুপূর্বিকভাবে একটা ধারাবাহিকতার মিল রয়েছে, কিন্তু ষড়যন্ত্রের কিন্তু অগণতান্ত্রিক পন্থায় এবং ইল্লিগালি, এবং সবচেয়ে বড় ভয়াবহ যেটা, মোশতাক ওইখানে বসেও ষড়যন্ত্র করতো, যে কারণে যখন ধরা পড়লো তাজুল সাহেব তাকে হাউস অ্যারেস্ট করে গৃহবন্দী করে রাখলেন। ইউএনএতে বড় মিটিং কল দিল, ওই কনফারেন্স, সেটাতে মোশতাককে যেতে দিলেন না। মোশতাককে আবার ফয়েল করবে, ওটাকে আবু সাইদ চৌধুরীকে তার করে পাঠালেন। এর ভিতরে তো অনেক ঘটনা আছে। এই যে লিপসের এইটা বার হচ্ছে, লরেন্সের সূর্য হ্যাঁ বইটা, হ্যাঁ, দলিল, যে পুরানো দলিল, ওদের তো 30 বছর পরে। হ্যাঁ, কিসিঞ্জারের মধ্যে যে হ্যাঁ, কিঞ্জার কি ডেঞ্জারাস টাইপের ষড়যন্ত্র করছে, করে বলছে তোমরা কি শেখ মুজিবকে চাও না স্বাধীনতা চাও? এখন কে বলবে যে শেখ মুজিবকে বাদ দিয়ে আমরা? তখন তাজুল সাহেব একটা হাজার হাজার লিফলেট ছাপিয়ে সব এর মধ্যে করলেন যে আমরা বঙ্গবন্ধুকেও চাই, স্বাধীনতা চাই।
একটাকে ছাড়া একটা হয় হয় না, দুইটাই আমরা চাই। কত বড় পলিসি এই খন্দকার মুশতাককে গৃহবন্দী, সে এত নটোরিয়াস কাজ। তাজউদ্দিন ভেবেছিল যে বাংলাদেশ স্বাধীন হয়ে আমরা যখন দেশ যাব তখন খন্দকার মুশতাকের বিচার টিচার যা হবে, এই আর কি। তারপরে কোন জায়গাটা যেন বলছিলেন? যে আমরা আসতে চাচ্ছি আসলে 15ই আগস্ট এবং 3rd নভেম্বর, হ্যাঁ, এবং ওইটা এতে যে বলতে চক্রান্ত চলছিল মুশতাকদের, হ্যাঁ। স্বাধীনতার পরে তো একই ধারাবাহিকতাই তো। ধারাবাহিকতা দেখি, হ্যাঁ জি। এবং এর পিছনে আমেরিকা, মোশতাকের দলরা যারা ওই দক্ষিণপন্থী, তারা তো পুরোপুরি এর সাথে আছে। তো মোশতাক তখন খুব সিগনিফিকেন্ট কতগুলি কথা বলতো বঙ্গবন্ধু সম্পর্কে। ওই আমাদের কিছু বন্ধু বান্ধব এমএলএ ওইরা ছিল, বলতো বঙ্গবন্ধু অজু করতে করতে নামাজের সময় নাও পেতে পারে। হ্যাঁ, এটা 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 বলেছিল 8-10 দিন আগে। আর এদিকে তখন তো অনেক গন্ডগোল, এলোপাতাড়ি একটা ইনডিসিপ্লিন ওয়েতে চলছিল না, তখন সব দিক দিয়ে একবারে ডেসপাইট, মানে বঙ্গবন্ধুর উপরে চাষর তৈরি হয়ে কি করে তখন একটা সদ্য স্বাধীনতা দেশ গড়ার টাইম, এই সময় এই সমস্ত সব এলার পিছনে খন্দকার মোশতাক। ওদের সঙ্গে দিত, ওদেরকে ইন্ধন জোগাতো, ওরা একটার পর একটা করে যাচ্ছিল। পরবর্তীতে আর্মি ইন্টেলিজেন্সের ভেতরে ভয়াবহ ষড়যন্ত্র। তাজউদ্দিনের সাথে কখনো জুলাই মাসের লাস্টে তাজউদ্দিন সাহেবের কাছে একটা অথেন্টিক রিপোর্ট আসলো, খুবই দারুণ রিপোর্ট, যে আর্মি ইন্টেলিজেন্সের ভেতরে একটা খুব ডিপ রুটেড কনস্পিরেসি ম্যাচিউরড হয়ে গেছে, যেটার পেছনে অনেক সূক্ষ্মভাবে জিয়াউর রহমান আছে, এবং সামনের এরা তো থাকবে, মোশতাকও থাকবে। তো এই খবরটা এসেছে, ওরা ওরা একদম কনফার্ম বঙ্গবন্ধুকে শেষ করে দেবে, ওরা উল্টিয়ে দিবে এই গভর্নমেন্ট, দেশের একটা ভয়াবহ ক্রাইসিস। এই খবর পেয়ে সেই দিন রাত্রে 11টা তাজউদ্দিন সাহেব ওই গেঞ্জি আর লুঙ্গি পরে দেখি যে উনি গেট খুলে ওইদিকে যাচ্ছে। তা আমরা এই এত রাতে কোথায়, আমি ওনার সাথে নিচে নেমেছি, এত রাতে কোথায় যাচ্ছ, আমাকে কিচ্ছু বললেন না। মানে উনি চলে এলেন বঙ্গবন্ধুর বাসায়। এগুলো আমি পরে শুনেছি, যখন উনি ওই যে হাউস অ্যারেস্ট হয়েছিলেন এখানটায়, তখন আমাকে বলেছেন সবই। তো সেদিন আমাকে বলেন, আমি যদি বাঁচাতে পারি মুজিব ভাইকে, উনি যে বঙ্গবন্ধুর উপরে ওর নাম বলেছে নিয়ে গেল, তাতে মুজিব ভাই মানে ঘুমাবার ব্যবস্থা করছিলেন জুলাইয়ের একদম লাস্ট, 31শে জুলাই কি 30শে জুলাইয়ের মাবে, অগাস্টের 15 তারিখ। যখন তাজউদ্দিন বললেন পরিষ্কার করে, মুজিব ভাই আমি একটা কথা বলার জন্যে, আপনি খুব সিরিয়াসলি নেবেন, কোনটা হালকাভাবে নেবেন না, যে আমার দেশের লোক আমাকে ভালোবাসে। আর্মি ইন্টেলিজেন্সের দিকে কালকেই নজর দেন, একটা গভীর কনস্পিরেসি, ওটা ম্যাচুরিটি, ওটা ওরা এখনই মানে টাইম ওদের জন্য। তা আপনি ইন্টেলিজেন্স দিকে নজর দিলে সবটি ধরা পড়ে যাবে, উনি এই কথা বললেন, সবগুলো ধরা পড়ে যাবে, আপনি আর্মি ইন্টেলিজেন্সের নজর দেন। আর কালকেও যদি না পারেন, পরশু দিন আপনি এই বাসা থেকে ইতে চলে যান, ওই যে গণভবনে, ওইখানে রক্ষী বাহিনীর হেডকোয়ার্টার আছে, গণভবনে আপনাকে চলে যেতে হবে, এইখানে আপনি থাকবেন না, এটা ইনসিকিউর, বারবার করে বলেছেন মুজিব। তাজউদ্দিন ডোন্ট ওয়ারি, আমি দেখি আমি কি করতে পারি। তাজউদ্দিন এই কথাগুলি বলে, মুজিব ভাই হালকা নেবেন না, ভেরি সিরিয়াস, আপনি গোপনে এটা খবর নেন বলে তাজউদ্দিন তো চলে আসলেন। তারপরে দেখি যে আমার কাছে বলতে যাচ্ছে না, অ্যাভয়েড করছে। তা আমি আর জিজ্ঞেস করলাম না কোথায় গেলেন, কোথা থেকে আসলেন, জিজ্ঞেস করিনি।
যে জিজ্ঞেস করেছিলাম প্রথমে তো আমাকে উত্তর দিতে চাইলেন না। তারপরে তাজউদ্দিন চলে আসলেন। ইন দ্য মিন টাইম 15ই আগস্টের ঘটনা তো ঘটলো। ওদিন আপনারা কি করছিলেন, কখন টের পেলেন যে বঙ্গবন্ধুকে হত্যা করা না সকাল ভোর রাতে যখন অ্যানাউন্স করলো ডালিম, ওই সাথে সাথেই তো। আর ওই তাজউদ্দিন সাহেব ছিলেন তখন বাথরুমে সেভ করছিলেন ভোরবেলা। তা আমি ডাক দিয়ে মনে হয় আমি বঙ্গবন্ধুকেও ওরা করলো নাকি, কিরকম রেডিওতে অ্যানাউন্স করছে, দেখো রেডিওতে ডালিমের নাম দিয়ে। হ্যাঁ, গুলির শব্দ তো হয়েছে, গুলির শব্দ গুলি করার, ওইদিকে মনির বাসায়, এদিকে ওই বাসায়। আমরা উদ্গ্রীব হয়ে কোথায় গোলাগুলি হচ্ছে কি করতে পারছি না। আচ্ছা, তারপরে তো এই ঘটনা ঘটলো। তখন আমি বললাম যে দেখো আমার এটা পরিষ্কার আমেরিকান লাইন, এটার কোনো মানে অবকাশ নেই আর অন্য কিছু ভাববার। তোমরা যদি দেশের কিছু করতে চাও, উদ্ধার করতে চাও, তাহলে এখনই সরে পড়ো আমাদের বাসা থেকে। আমি এইভাবে বাসা রেড করতে পারে। বলে দেখো আমি তো এখন ক্যাবিনেটে নেই, আমাকে এই করবে কেন? আমরা যে মানুষটা এত জানে, এত গভীর, উনি এটাকে এত ইজিলি এটা বললেন যে আমাকে ধরবে কেন? যারা কিছু করতে পারবে তাদের উপরে তো ওদের সেন দৃষ্টি রয়েছে, অন্য কারোর উপরে না। যেখানটা আব্দুল সামাদ আজাদও ছিল, তাকে তো মারলো না, তাই না? আরো কত কত লিডার, কোরবান আলী ছিল, উমুক নেতা ছিল, তোফায়েল রাজ্জাকরা ছিল, কাউকে তো মারলো না। যে ওদেরকে ওরা আর কিছু করতে পারবে না, ওদেরকে একটা ধাপ্পা মারলে ওরা চুপ থাকবে। মানুষকে আর জাগাতে পারে না, সত্যি লাইনটা দিতে পারবে না। যাদের স্বাধীন করেছে, যারা একদম পয়েন্টের মুখের উপরে ছিল, পরবর্তীতে ওটা আরেক কাহিনী। সেই প্ল্যানিংয়ের দেশটা চললো না কেন, যে কারণে এরা রেডি হয়ে এত সহজে আসতে পারছে, এই যে আরেকটা ইতিহাস। আচ্ছা, তারপর ওনাকে হাউস অ্যারেস্ট করে তখনই তো আর্মি অ্যারেস্ট করতে, আপনি নিচে যাবেন না, উপরে থাকেন, নিচে যাবেন না। আর্মি একটা মেজর, চিনি না, আননোন এক পার্সন, তারপরে বলে চলে গেলো। তাজ হিসেবে বলে নিচতলা স্কুলের আছে, আমাদের স্কুল বসে, ওরা পড়বে, ওদেরকে যেন কোনো ডিস্টার্ব না হয়। মেজরটা বললো না, ওদের কোনো ডিস্টার্ব, আপনার উপর থেকে নিচে নামবেন না, এই বলে সে চলে গেলো। তারপরে রাত্রে দেখলাম ডালিম আসলো, মেজর ডালিম, ও ভেরিফাই করতে কে কোথায় আছে। তাজ হিসেবে বললো এটা কি হচ্ছে, ডালিম কি করছো? ইন্ডিয়াতে ডালিমের ভালো রোল ছিল, মুক্তিযুদ্ধ করেছে, ওর দুটো আঙ্গুল উড়ে গেছিল। তারপরে ওই ডালিমের প্রাইভেট একটা কাজে তাজউদ্দিন সাহেব সাহায্য করেছিল, মানে ওর একটা বিয়ের ব্যাপার, ওর বাবা বিয়ে দিবে না আর ও বিয়ে করবে। ও ডেপুটি হাই কমিশনার ছিল না, উনি যখন ফার্স্ট সেক্রেটারি ছিল ইন্ডিয়ার ইসে, তো তখন ও সেই সময় তাজউদ্দিন সাহেব ওকে সহযোগিতা করে ওর বাবাকে বুঝিয়ে, যেটা বিদেশে আমরা আছি এক্সাইলে, এখানে গন্ডগোল করবেন না। এখানে আমি এই জন্য বলছি ডালিম তো খুব ইম্পর্টেন্স আসলো এই কারণে যে ওর বিয়েটা তাজউদ্দিন সাহেবের সহযোগিতায় হতে পেরেছিল, নাহলে ওর শ্বশুর ওকে বিয়ে দিত না। সহজে হয়েছে, সেখানে ওর নিজস্ব একটা বিবেচনা বোধ থাকা দরকার ছিল, যে সে তো পুরোপুরি বিক্রি সেলড হয়ে গেছে ওদের পলিসির কাছে, যে কারণে ও এসে তাজউদ্দিন সাহেবের কথা বললো, বলে যে আপনার কোনো ভয় নেই, আপনাদেরকে বাঁচাবার জন্যই আর্মি,
এই বাড়িটা ঘেরা দিয়ে আছে, আপনারা যদি কেউ মেরে ফেলাইছে তাহলে যদি এটা বিশ্বাস করুন না, ডালিম তুমি পরিষ্কার কথা বলো, এইসব কথা বলো না, আমি বুঝতে পারছি তোমরা কী করতে যাচ্ছ। ডালিম তখন আর কিছু কথা বলতে পারলো না। ডালিম তখন মনে হচ্ছে আমি বোধহয় বাইরে আছি, বাইরে থাকলে আমি অনেক কিছু করে ফেলতে পারবো, খবর টবর দিয়ে টিয়ে। ডালিম বলকে উনি কোথায়, কী বলে যেন ডাক্তার আমাকে খালাম্মা নাকি, উনি কোথায়, মানে আমি ওনার সঙ্গে একটু দেখা করবো। তখন হিসেবে আমাকে ডাকালেন, আমি তখন ঘুমিয়েছেন, রাত 1টা বাজে। তো ডালিম তখন এটা দেখে নিল যে আমিও আছি, তাজুল হিসাবে আছে। ও কনফার্ম হয়ে বলে গেল যে আপনি কোনো করবেন না, কিন্তু আমরা তো বুঝেই গিয়েছি যে এটা হাউস অ্যারেস্ট। তারপরে আমাকে 1 মাস বন্দি করে রেখেছিল বাসায়, আমাকে তাজুল থেকে দেখতে জেলখানায় যেতে দেয়নি 1 মাস। তারপর 2 মাস 10 দিন পরে তো কিলিংটা হলো। 1 মাস আমাকে বাসা বন্দি করে রেখেছিল। ওনাকে অ্যারেস্ট করলো কবে এখানে? 22 তারিখে। না, অ্যারেস্ট করে নিল 22 তারিখেই তো, 22 আগস্ট। 22 23 তারিখ সকালে। 23 তারিখ সকালে। মানে হাউস অ্যারেস্ট করেছে এই 15 তারিখে within 2 hours time আর কি। হ্যাঁ না, 22 তারিখে, 23 তারিখ না, 22 তারিখে নিয়ে ডালিম গেল। এসেছিল কবে? 15 আগস্ট এসেছিল না? 15 আগস্ট রাতে। তারপর ও স্পাইগিরি করতে, দেখতে কে কোথাও আছে টাছে। তারপর ওনাকে নিয়ে গেল। তো উনি যখন যায় চলে এটা বলি, উনি যখন চলে যাচ্ছেন, আর্মি বলে স্যার আপনি একটু আমাদের সাথে যেতে হবে। তারপরে আমি বললাম, ওরা কোথায় নিয়ে যাচ্ছে, উনি একটা যেতে হবে। তো এমনি যাব না কি কাপড় চোপড় নিয়ে যেতে হবে? ও হ্যাঁ, নিলে ভালো হয় আপনার, একটা ছোট বিপকে কাপড় নিয়ে। তো উনি তো বুঝে গেলেন, কাপড় টাপড় নিয়ে উনি নিজে ঠিকঠাক করে নিয়ে। তো উনি চলে যাচ্ছেন, আমি বললাম আর্মিরা যে নিয়ে যাচ্ছে ভাবে কবে ছাড়বে তার কোনো নেই। তো উনি বললেন যে টেক ইট ফর এভার। কেমন করে উনি বললেন এটা, টেক ইট ফর এভার? চিরকালের জন্য। হ্যাঁ, বলে তারপরে যে তাদের জিপ গাড়িতে উঠে বসলেন। তারপরে তো নিয়ে চলে গেলো জেলখানায়। আর ইন 1 মাস আমি ওনাকে দেখতে পাইনি। 1 মাস পরে আমার উপর থেকে উঠিয়েছে, ওই যেটা আমার উপরে বন্দি করে রেখেছিল। ততদিনে ওরা একেবারে অল প্রিপেয়ার্ড ওদেরকে মারার জন্য, বুঝলেন? সব আর্মিরা সিভিল ড্রেসে জেলখানায় যে সব দেখতো কে কোথায় থাকে, কে কোথায় করে না। হোল ওয়ার্ল্ডে তো এইটাই নেই, সবচেয়ে সেফেস্ট প্লেস জেলখানা। জেলখানার মধ্যে মানুষ কিলিং। তাজুল ইসলাম কিন্তু বুঝতে পেরেছে যে ওরা একটা কিছু ঘটাবে। তাজুল সাহেব অন্য আরও কজন আছে সিনিয়র, তারা বলতে দেখেন জেলখানাটা রেড ক্রসের আওতায় নেওয়ার চেষ্টা করেন, মেসেজ পাঠান তাড়াতাড়ি, জেলখানায় হামলা হবে। যেমন যুদ্ধের সময় যে শেরাটন হোটেল ছিল রেড ক্রসের আওতায়, কেউ তো মারা যায়নি ওখানে। এটার খুব চেষ্টা করেন, কিন্তু এরা কেউ করেনি চেষ্টা, বাইরেও মেসেজ পাঠিয়েছিলেন। আপনাকে কিছু বলতেন যখন জেলে গেটে দেখা করতে যেতেন? আপনাকে কি বলতেন? আমাকে একটা কথা উনি বলতেন যে উনি একটা ডায়েরি বই লিখেছেন, ওইটা 500 পৃষ্ঠা ডায়েরিটা। খুব আস্তে ওরা বসা থাকতো, খুব আস্তে, খুব চুম্বক সিগনিফিকেন্ট, সবটা খুলে বলতেন না। ডায়েরি 500 পৃষ্ঠা, ওভার রেড, মলারটা রেড, ব্ল্যাক বর্ডার, মলারটা রেড, ব্ল্যাক বর্ডার। আমি তাতে যেন বুঝে ফেলি, মানে ওনার বলার উদ্দেশ্য হচ্ছে যে ওনাকে মেরে ফেলবে। ডায়েরিটা থাকলে অনেক, ওর মধ্যে উনি পুরাদ্যপান্ত ঘটনা দিয়েছে এই 2 মাস 10 দিনে জেলখানায়। মুক্তিযুদ্ধের ইতিহাসও আছে। মুক্তিযুদ্ধের ইতিহাসই তো, ওইটার উপরে সব লিখেছিলেন। উনি কোথায় বলেছেন যে মুক্তিযুদ্ধের ইতিহাসটা লিখে গেলাম, হ্যাঁ, তাকে জেলের সেই ওইটাকে গায়েব করে দিয়েছে।
কখন জানতে পারলেন যে এদের মধ্যে ঘটনাটা ঘটেছে? কিভাবে জানলেন? আমরা আমরা গোলাগুলি শুনলাম একদিন ভোর রাতে, খুব গোলাগুলির আওয়াজ। কারা কারা এসে বললো জেলখানায় এত গোলাগুলি কেন, জেলখানায় খুব গোলাগুলি হয়েছে, কাদেরকে যেন কারা মারলো। তো যতজনকে পাঠাই বলকে না ওনারা ঠিক আছে, অন্য কোথায় গোলাগুলি হয়েছে। তো অথেন্টিক খবর পরে তো পেলাম। তারপরে কে এসে বললো না ওনাদেরকে মেরে ফেলছে। এই খবর শোনার পরে আমি যত জায়গা আছে ঢাকায় চেনা পরিচিত গাড়ি নিয়ে যাচ্ছি আর বলি আপনি জানেন কিছু, ওনারা বেঁচে আছেন কিনা তাজুল হিসাবে। কেউ বলতে পারে না, জানলেও বলবে কে বলছেন। এভাবে করে করে সন্ধ্যা, তখন দেখি যে ওই মালিকা, ওই যে এই মহিলা পরিষদের সব মেয়েরা চলে পঞ্চায়েত সরকে যায়, আপা আমরা ফুলের মালা সব নিয়ে গেতাম জেলখানা। আমি মনে করি বাহ ওদের ফুলের মালা দিয়ে আনতেছে। আমার সামনেই আমাকে না তাজুল সাহেব তো মারা গেছে, তাদের ডেড বডি আনতে। আমি কি বলতে তুমি এলে বাজে কথা, কে বলছে মারা গেছে, ওনারা তো বেঁচে আছেন। না আপা আর বলেন, আমি তো এক বকা দিয়েছি, না ওনারা বেঁচে আছেন। আমি বিশ্বাসই করতে পারছি না। কিন্তু ওই রাত্রেই আমি ভোর রাতে আমি স্বপ্নে দেখি যে আমি তাজুল হিসাবে একটা বিরাট একটা রাজকীয় একটা চেয়ারের মধ্যে উনি বসে আছেন, অনেক উঁচু হাইট, ওই চেয়ারে বসে আছেন আর সূর্যের লাল আলো ওনার মাথা থেকে পা পর্যন্ত ঠিক ছড়িয়ে ছড়িয়ে যাচ্ছে। ওই যে আমরা গান টান করলে যেমন ঘুরে ঘুরে যায় আলো, তেমনি করে লাল আলো ছড়িয়ে যাচ্ছে। আর আমি বলছি আচ্ছা, আর আমি সূর্য লাল হয় সকালে আর সন্ধ্যায়, কিন্তু এই দুপুরবেলায় সূর্য কেন লাল, মাঝ আকাশে লাল। তখন যেন শুনতে পাচ্ছি দেশের উপরে ভয়াবহ বিপদ, দেশের উপরে ভয়াবহ বিপদ। আর তাজুল সাহেব বসে আছেন আর আমার মুখের মধ্যে দিয়ে লাল, আমার ওটা রক্তের চিহ্ন নাকি, সূর্যের লাল আভা ওনার মুখের মধ্যে পড়ছে ভর দুপুরবেলা, সূর্যটা লাল। আমি বলছি সূর্য তো লাল হয় সকালে আর সন্ধ্যায়, দুপুরে কেন সূর্য লাল, কি সিগনিফিকেন্ট স্বপ্ন। এই তো তারপরে জেলগেট থেকে নাকি আনা হলো, ঠিক বলি বাসায় আনা হয়েছে। আর্মিরা বাড়ি ঘিরে রেখে যাবে। আনা হলো আমাকে, ধরুন যে মেয়র নিসাবা অ্যাডভোকেট ফজলুর রহমান স্যার ওয়াইফ, উনি ডিপিআই। তো ওনার বাসা এই আমার 2টা বাসা পড়ে, ওনার বাসা আমাকে নিয়ে রেখেছে, বাচ্চাদেরকেও নিয়ে রেখেছে। আমি তখন চুপচাপ কথাই বলছি না, কোনো কথাই না। তারপরে ভোর রাতে গিয়ে রেখেছিল, সকালবেলা আমাকে নিয়ে এসছে এখানে। আমি তখন কি বলবো আর, যা আবার কেঁদেছিলাম একবার। তারপর ওইখানে অন দ্য স্পট আমার মনে হলো যে আমি আজকে হাজবেন্ড হারালাম, ছেলে মেয়েরা বাবা হারালো, সো হোয়াট। হায় হায়, যার জন্য কাজ করেছে, যাদের জন্য কাজ করেছে, যে কজের উপর ওর লাইফ কাটিয়েছে, দেশটাকে তো ওই গোলে পৌঁছাতে পারলো না। এমন একটা অসময় চলে গেল, মেরে ফেলা হলো, দেশ কি হারালো। আমার কান্না থেমে গেছে, আমি আর তো কাঁদিনি। দেশের জন্য দেশকে এত ভালোবাসতো, দেশ কাদেরকে হারালো। আর সেই ক্ষতির তুলনায় আমার ক্ষতি তো ছোট্ট, বিন্দুও না।
অনেকে আমাকে সান্ত্বনা দিতে আসতো, না না আমাকে সান্ত্বনা না, আমার সান্ত্বনা। এটা এত গভীরে আমার গিয়েছিল যে দেশ কাকে, আমি কি হারালাম, আমি তো একটা ব্যক্তি। যেমন বঙ্গবন্ধু হোল ফ্যামিলি সহ চলে গেল, কথা এইটা আর বলছে। কত বড় একটা ঘটনা, পৃথিবী কাঁপানো ঘটনা। ক্ষতিগ্রস্ত কে হলো? বেঁচে আর থাকা মেয়ে দুটো আহাজারি করে। আমি অনেক সময় বলতাম, তোমরা আহাজারি কেন করো? তোমরা দুইজন ক্ষতিগ্রস্ত হয়েছ, সারা দেশ কোটি কোটি মানুষ যাদেরকে বঙ্গবন্ধু ভালোবাসতেন, যাদের জন্য উনি জীবনকে আজকে হাতে, হত্যাকারীদের হাতে উনি বিশ্বাস করে চলে গেলেন ওনারা কেউ মারবে না। কোটি কোটি মানুষের আজ ক্ষতি। আজকে বাংলাদেশ কই থাকতো যদি বঙ্গবন্ধু তাজউদ্দিন বেঁচে থাকতো? আজকে বাংলাদেশ তো ওই গোলে পৌঁছাতো, তারা নিত। তোমরা এই কথা কোনো সময় বলো না, বাবা হারিয়েছে, মা হারিয়েছে, উঠাই হই না, যা হারিয়েছ হারিয়েছে। দেশকে কি সার্ভিস দিতে পারবো আমি সেটা বলবো। আমার সবসময় এই কথাই মনে আছে। এই তাজুল সাহেবের সাথে দীর্ঘ জীবন থাকার ফলে মানে আপনার নিজের কি পরিবর্তন হয়েছিল? নিজে এরকম পিছন ফিরে তাকান জীবনে, মানে আপনি কি কি পেয়েছেন, মানে শিখেছিলেন ওনার কাছ থেকে? তাজুল সাহেব এমন একটা ব্যক্তিত্ব, আমি তো মনে করি যার সাথে 2 দিনও যদি থাকা যায়, বিচরণ করা যায়, হোল লাইফ তার সার্থক। তার প্রত্যেকটা কথার মধ্যেই কিছু ছিল, থাকতো। বিনা কারণে কোনো কথা, হয়তো কোনো কথা বলতেন না, যে আমাদের সব কিছুর মিশ্রণ থাকতো, এমন কিছু থাকতো। এই কথার মধ্যেই এটা শেষ। মানে এত থর ছিলেন সব বিষয়ের উপরে, এত গভীরভাবে চিন্তা করতে পারতেন। মুশতাক যে এরকম একটা করতে পারে, বা ওর যে এরকম একটা অশুভ চরিত্র আছে, এটা কি আপনারা আগে আজ করে কাছে অন্য কোনো সময়? অশুভ চরিত্র আছে তো দেখালো, সে মুজিবনগরেই উঠতে গেলে ফায়ারিং স্কোয়াডে যাওয়ার কথা। স্বাধীনতা বিরোধী কাজ করেছে, কোটি কোটি মানুষ যখন লড়ছে তখন ও স্বাধীনতার বিরুদ্ধে গেম খেলছে, তো তার ফায়ারিং স্কোয়াডে যেতে হবে না? সে কি করে এসে মন্ত্রী পরিষদে বসে গেল? এগুলো তো প্রশ্ন। তাজুল ভাইয়ের ব্যাপারে ওদের ঈর্ষাকাতর ছিল, খুব হীনমন্যতায় ভুগত। হ্যাঁ, ভীষণ। বঙ্গবন্ধুকেই তো বলতে হয়েছে প্রেসিডেন্ট, এটা আমি সিনিয়র, আমার কথা আগে বলতো। মুজিব ভাই শুনেও শুনতো, আয় ফালা মোস্তাক কি করতে পারবে আমার, ও যে খারাপ আমি তো জানি, তো খারাপ তো বের করে দেন, মানে এই খারাপ এটা ওইভাবে থাকবে। তলে কই থাকলো, ওই তো উঠে গেল, তাই না? ওই যে ওই ভুল থেকে অনেক কথাই এসে যায় একটার পর একটা। আর কিছু জানবার আছে? থ্যাংক ইউ, অনেক কিছু বললেন। এবং এগুলির থেকে বুঝে নেবেন, এই যে আমরা এডিট করেই নেবো, আর সিন তো আছে এডিট করবেন, এগুলিকে ইলাবোরেট করতে পারেন। হ্যাঁ, অনেক কথা আছে এবং অনেক সুন্দর সুন্দর কথা আছে। আর আমাদের আর কিছু বলার নেই, তবে এমনি জানেন যেহেতু আমাদের ছবিটার বিষয় হচ্ছে 1971, আপনার মুক্তিযুদ্ধের সম্বন্ধে আর কিছু, যে আপনি কিছু বলতে চান বলতে পারেন, আর কি নিজের থেকে কিছু বলার ইচ্ছা থাকে। এটা তো মুক্তিযুদ্ধ তো একটা কত বড় একটা পবিত্র জিনিস না, 1000 বছরের সাধনায় এরকম একটা মুক্তি মানে মানুষের মুক্তি, এটা যে কত বড় ধ্যান ধারণা। আর এটার মধ্যে তো ছিল কিছু সাবস্টেন্স পড়া, ফাঁকা গোলের মুক্তিযুদ্ধ না, এটার ভিতরে ছিল কিছু। কি কি ছিল মনে হয় আপনার? এর ভিতরে একটা দেশ ছিল, দেশের কোটি কোটি মানুষ ছিল, মানুষের জীবনের উন্নত মান ছিল, মানুষের জীবনের যত দিক আছে, মানুষের এই দেশে কোনো গরিব থাকবে না,
এদেশে একটা পলিসি ঠিক মতন রান করবে, এই দেশে এই যে কোটিপতি আর গাছতলা এরকম থাকবে না, দেশের অর্থনীতি থাকবে, একটা ডিফারেন্স কিছু থাকবে, কিন্তু একবারে কোটি কোটিপতি হবে আর কারো কিছু হবে না। দেশের সম্পদ মানুষের অংশীদারিত্ব থাকবে দেশের সম্পদে, কারণ মানুষরা তো এই দেশেরই। তো ওদের সম্পদ কেন বাটোয়ারা করবে, চুষবে, শোষণ করবে? শোষণের যন্ত্র সেটাই রাখবে না, শোষণের যন্ত্র থাকবে না, সবাইকে নিয়ে ওনারশিপ তাদেরকে দিতে হবে। এটাই তো, তাহলে একটা দেশ সুন্দর হয়ে বড় হতো, মানুষের চিন্তা বের হতো, শিক্ষাকে সবচেয়ে বড় প্রাধান্য দিত। একটা লোক শিক্ষিত হলে না সে বুঝবে তার কতটা রাইট, তার কতটা আছে, যে কারণে ওরা শিক্ষিত দেখে অ্যাবলিশ করতেছিল। আবুল মনসুর সাহেবের কাছে আর্মির জেনারেল এসে বলেছে যে हम लोग को सिर्फ मट्टी चाहिए, जमीन चाहिए, इंसान नहीं चाहिए। উনি বলেছেন কেন, তোমাদের পাকিস্তানে তো, আমাদের ইস্ট পাকিস্তানের পূর্ব বাংলার সমস্ত মানুষের ভোটে পাকিস্তান হয়েছে, পাকিস্তানের ভোটে তো পাকিস্তান হয়নি, ইস্ট পাকিস্তানের ভোটে হয়েছে। ও হ্যাঁ, এটা বিশ্বাস করি, কারণ ওখানে তো বেলুচিস্তান, আফগানিস্তান, ওই স্থান সেই স্থান, লাহোর, ওই সব নিয়ে সব দেশে এক এক ভাষা, এক একটা কথা, ওরা তো কেউ ছিল না, ওদের ভোটও তো তেমন হয় নাই। ভোট যত সব পূর্ব বাংলার স্বাধীন হয়েছে এভাবে দেশ, তখন ওরা বলেছে হ্যাঁ স্বাধীন হয়েছে, কিন্তু এখন আমরা 3 কোটি মানুষকে ওরা মেরে ফেলবে। তাজউদ্দিন সাহেবরা দেশ স্বাধীন হয়ে আসার পরে ক্যান্টনমেন্টে রাও ফরমান আলীর টেবিলের সিক্রেট ড্রয়ারে একটা নথি পাওয়া গিয়েছিল, ওইটার মধ্যে ছিল সলিড যে ওরা 3 কোটি লোককে, 3 কোটির মধ্যে কারা, যারাই মিনিমাম শিক্ষিত 6-7 পর্যন্ত পড়া ছেলে মেয়েকে বাঁচায় রাখবে না। লোয়ার ক্লাসটা যারা বোঝে না জীবন সম্পর্কে, যাদের ধান্দাওয়ালা সব নাই, না বুঝবে কি করে, শিক্ষিত হলেই না বুঝবে। যে কারণে তারা, আমাদের কত আত্মীয় স্বজনের মধ্যে এই শিক্ষিত যারা, স্কুলের মাস্টার, কলেজের প্রফেসর, প্রথম জেনোসাইড করলো তো এদেরকে, এদের ইউনিভার্সিটির এর থেকে। কেন? যে শিক্ষিত সব প্যাসেজদের এইটাই নীতি। হিটলারও তো আমলের, মুসলিমরা তো এই করেছে, সব শিক্ষিত মানুষকে ক্রাশ করেছে, শিক্ষিতকে বাঁচতে দেবে না, তাহলে ওই দেশটা শোষণ করতে পারবে না। এটাই তাদের মেইন, তাদের যুক্তি। তো আবুল মনসুর সাহেব এটা কথা লিখেছেন, যে কি আশ্চর্য, আমার সামনে আমি যে গুলি করো আমাকে, আমি যখন উনি বলছেন কেন এই কথা মনে নেই যে ইস্ট পাকিস্তানের ভোটে পাকিস্তান হয়েছে, তোমরা সেই দেশের উপরে জেনোসাইড চালাইছ, কি ভয়াবহ কথা। इंसान नहीं चाहिए, मट्टी चाहिए। আমাদের এমনি ইন্টারভিউ এখন শেষ, আমরা কি ছবি তুলি, আর কিছু বলবেন এমনি? না, আর কিছু করবো না। এসিটা ছিল তোমাদের গরমে অনেক কষ্ট। না কি লাগে থাকবে আমাদের শুনেন, কোনো কিছু কি কথা বলবো একটু পরে, আমরা একটা ওই আনতে দিয়েছি বোর্ড দেবার জন্য, এইসব অ্যালটমেন্ট ছিল। আচ্ছা এই যে এটা তখনকার 57-এর কিনা,
তাড়াতাড়ি আসুন। তাজিন সাহেবকে আপনি কিভাবে প্রথম চিনলেন? সেটা একটা মিরাকল ব্যাপার। আর এই বিয়েটাও একটা অভাবনীয় ভাবে, যেটা যেটা বলতে গেলে আপনাকে একটা ঘটনা বলতে গেলে তার একটা পটভূমিকা থাকে, সেটাও তো বলতে হয়। আপনি কি সেটা আমার লেখার মধ্যে অবশ্যই এগুলি থাকছে। বলেন, পটভূমিকা থাকতে হলে অতীত ইতিহাস টানতে হয়। একটু বলেন, কিছুটা ভালোই লাগবে আমাদের শুনতে। আচ্ছা, শর্টকাট বলছি। খুব ছোটবেলায় 11-12 বছর বয়সে আমার হঠাৎ আমার কেমন করে কারা আমার একটা বিয়ে নামক একটা বিয়ে হয় অসম বয়সী মানুষের সাথে। তারপরে যখন আমার 12 বছর বয়স, তারপরে এটা একটা দুর্ঘটনা ছিল। পরে দিয়ে আমি সেখানে 2-3 বছর আমি বাবার এখানেই ছিলাম। পরবর্তীকালে পরে ছাড়াছাড়ি হয়ে যায়। একটা মেয়ে ছিল ছোট। তার পরবর্তীকালে অনেক ঘটনার ভেতর দিয়ে এমন হলো, তখন আমি সোশ্যাল ওয়ার্ক করতাম, পড়াশোনা করছিলাম, কিন্তু আমি ভেবেছিলাম আমার লাইফে আমি আর বিয়ে করব না। এরকম একটা দুর্ঘটনা ঘটে গেল। পরবর্তীকালে আমার মা বাবা, ধরেন তার ফ্যামিলি থাকলে তো রিকোয়েস্ট করে যে তুমি এভাবে জীবনটা কাটিয়ে দেবে সারা জীবন, তোমার সামনে লাইফ পড়ে আছে, তুমি অনেক কাজ করে বিয়ে করো। তা আমার বিয়ের কথা সব ব্যাচেলার ছেলেরা বিয়ে করছে আসছিল। আমি বলেছি যে না, আমি এমন কাউকে বিয়ে করব, যদি করি বিয়ে আমার তার ওয়াইফ থাকবে না, হয়তো ডিভোর্স হয়েছে কি মারা যাবে ওয়াইফ, 2-1 বাচ্চা থাকলেও ক্ষতি নেই, কিন্তু আমি অসম বিয়ে করব না যে আনম্যারিড ব্যাচেলার ছেলে করলাম, পরে দিয়ে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হবে। যে জন্য আমি কোনো করলাম না। পরবর্তীকালে তাজউদ্দিন সাহেবের সংস্পর্শে আসলাম, আমাদের এক পরিচিত আত্মীয়ের সুবাদে। তো উনি বিয়ের প্রস্তাব দিলেন। আপনারা কি একই এলাকার মানুষ? না, উনি তো কাপাসিয়ার, আমরা ঢাকা বর্ণান বটা। আমার আব্বার বাড়ি কুমিল্লা, মার বাড়ি দিনাজপুর। আমরা এখানে সেটল। পরবর্তীকালে আমি ওনার সঙ্গে যখন কথা আলাপ হচ্ছিল, আমি যে আপনার সঙ্গে আমি কথা না বলে তো বিয়ে করতে পারি না, কারণ একটা বুঝ পরামর্শ আছে। উনি আমার দিকে চেয়ে আছেন। আমি বলছি আপনার আমার তো একবার বিয়ে হয়েছিল এরকম ছোটবেলায়, আর একটা মেয়ে আছে, আপনি আমাকে বিয়ে করবেন, এটা তো হয় না আমাদের দেশে। তুমি আমি এরকম ব্যাচেলার কাউকে বিয়ে করবো না, এটা আমার কথা। উনি আমাকে মানে অবাক হয়ে চেয়ে থাকলেন। তারপর আমাকে বললেন যে তুমি তো অনেক 100 বছর আগেকার কথা বলছো, মানে যে ওইটা তো একটা দুর্ঘটনা ছিল। 12 বছর বয়সে তোমার লাইফে কি ঘটেছে সেটা একটা দুর্ঘটনা ছিল, তোমার তো লাইফ সামনে পড়ে আছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, এটা দেখো পুরুষ শাসিত সমাজ, এখানে মেয়েরা যদি একটা এরকম অবিবাহিত ছেলেকে বিয়ে করে, তখন মেয়েরা যদি একটা অবিবাহিত ছেলেকে বিয়ে করে, তখন এটা নিয়ে সারা সমাজে হইচই পড়ে যায়। কিন্তু একটা বিবাহিত ছেলে 4-5টা বিয়েও করেছে, কি ছেলে মেয়ে আছে, সে একটা আনম্যারিড মেয়েকে বিয়ে করলো, মানে যুক্তি দিয়ে তুমি আমাকে বলো, তাহলে কোন যুক্তিতে কাটে যে এটা সুযোগ নিচ্ছে মেয়েদের বেলায়, একবারে সবচেয়ে এইভাবে টার্গেট করে, ছেলেদের বেলায় কিচ্ছু না। তো তোমার বিয়ে হয়েছে না, ওটা তো একটা দুর্ঘটনা, যে ওটা তো পাস্ট, অতীত। এমন করে মানে উনি কথাগুলি বললেন, যার প্রতি উত্তর আমি যে দেব, আমার তো একটা যুক্তি থাকতে হবে, যুক্তি আর খুঁজে পেলাম না। পরবর্তীকালে ওনার সাথে বিয়ে হয়।
আরো অনেক কথাই ছিল। তখন তাজউদ্দিন ভাই কি করতেন? উনি তখন ছাত্র জীবন শেষ হয়ে গেছেন নাকি? হ্যাঁ, উনি উনি তখন ওই যে এমএলএ, ওই যে আতর আমার মিনিস্ট্রি ওই সময়। তারপরে ওনাকে তারপরে ওই সময়টায় উনি গিয়েছিলেন আমেরিকায় স্টেট গেস্ট হয়ে। ওই একটা সম্মেলন ছিল কৃষকদের এই নিয়ে। আর একটু বলবেন ওই যে আপনার বাবা খাতা দেখতেন, ওই যে গল্পটা আমাকে একটু আগে বলছিলেন, এটা আরেকবার বলেন তো, আমরা তখন শুটিং শুরু করিনি। আচ্ছা, হ্যাঁ বলেন। আমার বাবার ওই সব কলেজের ছাত্রদের খাতা, উনি ঢাকা কলেজের প্রিন্সিপাল ছিলেন পরবর্তীতে। তো উনি ওই খাতা দেখতেন। তা আমি বলতাম যে আমি দেখি, ওনাকে হেল্প করি। তা আমার উপর ওনার খুব কম কনফিডেন্স ছিল, উনি ভুল হতো না। তা আমি ওটাই প্রশ্ন করেছিলাম যে এই ছাত্রটা কে, যার মার্কস খুব বেশি থাকে আর খুব নিখুঁত স্বচ্ছ লেখার মধ্যে কোনো কাটাকুটি নেই, কোনো কিচ্ছু নেই। আমার ও আচ্ছা, এটা তো আমার খুব প্রিয় ছাত্র তাজ, ওর নাম তাজউদ্দিন, তাজ বলে রাখি। তো তখন কি আমি ক্লাস 6-এর ছাত্রী, তো আমি ওটা আর কোনো করতাম না। পরবর্তীকালে উনি যে সেই উনি হয়ে আসবেন তা তো আপনার সঙ্গে একদম, হ্যাঁ। তারপরে বেলি ফুলের কথাটা বলে হ্যাঁ, বিয়ের সময় যে বেলি ফুল দিয়ে বিয়ে জি, এটা কিভাবে হয়েছে? আমি আবার না, আমার ওই যে একটা লাইফ একটা কেমন একটা মোড় পরিবর্তন হয়েছিল। তা আমি খুব সিম্পল থাকতাম। আমার এই যে আজকে সাদা শাড়িটা দেখছেন না, এই শাড়িটা আমার 15-16 বছর বয়স থেকে আমি সাদা কাপড় পরি। তা আমি তখন ভাবতাম যদি আমি বিয়ে করি, সে যদি সাদা কাপড় পছন্দ না করে, এটা আমার মনে একটা ক্রাইসিস ছিল। তারপরে দেখলাম যে বিয়ের পরে উনি খুব পছন্দ করেন সাদা কাপড় পরা, পাড়াতে গিয়ে সাদা। তাই আমি দেখলাম যে খুব সেট মিলে গেল। তারপরে তা আমার ব্যাপার হচ্ছে কি, আমি ওই সোনার গয়না কোনোদিনও পরতাম না, গোল্ডের জিনিস পরতাম না। এটা সবখানে সোনার, যেখানে যাই দেখি স্বর্ণের বাজার, স্বর্ণ নিয়ে মানুষের কেন, ওইখানে আমার একটা পিছনে গ্রাজ ছিল। আমার অনেক স্বর্ণের গয়না ছিল, আমার মা দিয়েছিল, আমি কম ইউজ করতাম না। তারপরে তাজউদ্দিন সাহেব আমাকে প্রশ্ন করলেন যে তুমি বিয়ের সময় কী ধরনের পড়তে চাও। আমি ওনাকে বললাম যে আমি আমার মা তো স্বর্ণের গয়না টয়না বানিয়ে রেখেছে। আমি বললাম যে দেখুন, আমি তো স্বর্ণের গয়না স্বর্ণ পড়ি না, তো ওগুলি ঠিক আছে, ওগুলি থাকবে ভবিষ্যতে। তা আমি আর বললাম যে আমি আমাকে তাহলে কী পড়বে, আমার বেলি ফুলের মালা। বেলি ফুলের মালা উনি অর্ডার দিলেন, সব জাঁকজমক করে ফুলের হার, ফুলের দুল, মাথার টিকলি সব অল আর বেলি ফুল, চুড়ি। তো সেই জন্য যে এটা একটা আনকমন ঐতিহাসিক বিয়ে। তারপরে ওই বেলি ফুলের মালা দিয়ে বিয়ে হলো। আর আমি সারা জীবন কোনোদিন চুড়িও পরিনি, দুলও পরিনি, হারও পরিনি। এবং দেখি তাজুদ্দিন খুব লাইক করতেন, বেশ সিম্পল প্লেন একটা ঈদে আসা যাওয়া কথাবার্তা। তারপরে আস্তে আস্তে ওনাকে চিনতে লাগলাম আমি, কি পছন্দ করেন, উনি কেমন মানুষ। ওনাকে আমার টেস্ট করতে বেশ অনেক দিন লেগে গেছে, দীর্ঘ 2 বছর 2.5 বছর লেগে গেছে। উনি কি প্রকৃতি মানুষ, কোনটা পছন্দ করছেন, কোনটা করছেন না, বাইরে কি কথা হচ্ছে, ওনার সাথে পার্টির কি কথা হচ্ছে। উনি এসে 2-1টা চুম্বক কথা আমাকে বলতেন, তার থেকে বুঝে নিতে হতো আর নেক্সটে আমার কি করণীয়। এরকমভাবে তখন কিন্তু ওনার ওই ডায়েরিগুলি পাবলিশড হয়নি, যেগুলি উনি আগে লিখতেন। উনি কেমন করে ওনার এখানকার পলিটিক্যাল লোকদের সঙ্গে, তোহা সাহেব, তারপরে কামরুদ্দিন সাহেব বারবার অ্যাম্বাসেডার ছিলেন, এনাদের সাথে টাইম টু টাইম বসতেন, কথা বলতেন। ওনার ড্রাফট, ওনার কথা সবার পছন্দ হতো, ওনাকে সবখানে ডেকে নিতেন। আতাউর রহমান সাহেব ওনাকে ডেকে নিতেন। সেই সময়ে
ওনার একটা কথা বলি, যেমন একটু থেকে বোঝা যাবে, যেমন মানুষটা কীরকম ছিলেন, মানে এত নিখুঁত বিবেচনাবোধ এবং এত দেশপ্রেম। মানুষকে ভালোবাসতে গেলে কতটা নিজেকে স্যাক্রিফাইস করতে হয় সেটা মানুষের জন্যে, এটাই উনি করতেন। তা আতাউর রহমান সাহেব তখন তো চিফ মিনিস্টার ছিলেন, আতাউর রহমান সাহেব লয়ার ছিলেন। আতাউর রহমান সাহেব ওনাকে, উনি মিনিস্ট্রির কাজের জন্য উনি আর ওই ওকালতি ওনার পয়েন্টের উপর ড্রাফট উনি ফলো করতে পারতেন না। উনি বলছেন, তাজউদ্দিন তুমি আমার যতগুলি ফাইল আছে ফাইলগুলি তুমি শর্ট আউট করবে, ল পয়েন্টের উপরে যেগুলি আমার সব তোমার কাছে থাকবে, তুমি এগুলি কাজ যতটুকু পারো করতে পারবে তো? বলছে, আমার তো দিনে স্যার সময় নেই, আমি রাত্রে পারবো, রাত্রি 11টার পরে আমি। তখন আতরণ সে বলল, ঠিক আছে ওইটাই করো, রাতে 11টা। তো তোমাকে গাড়ি নিয়ে আসবে 11টার সময়, আবার কাজ হয়ে গেলে 1টা-2টায় তুমি দিয়ে আসবে। উনি আর এটার উত্তর দেননি। এমনকি উনি খুব চমৎকারভাবে তার এই কাজ করে যাচ্ছেন। আতরণ ভীষণ প্লিজ, বলছে এত ভালো নিখুঁত আর তো কোনোদিন হয়নি, আমি করলেও বোঝা পারতাম না। এই কথা বলে তারপর এরকম করে 3 মাস গিয়েছে। একদিন আতাউর রহমান সাহেব বাইরের থেকে মর্নিং ওয়াক করতে আসতে দেখে যে ওনার গাড়িটা বাইরে পড়ে আছে। তারপরে উনি খুব অবাক হয়ে গেলেন, গেটের বাইরে কেন গাড়ি? উনি ড্রাইভারকে ডাকলেন, ড্রাইভার বললো যে স্যার গাড়ি তো আপনার মেয়ের জামাই, ওনারা রাতে দাওয়াত খেতে গিয়েছিলেন, ওনারা গাড়িটা ঢুকান নাই। কেন তাজউদ্দিন কেমনে আসলো? মানে ও স্যার তাজউদ্দিন স্যার তো কোনো দিনও গাড়ি নেয় নাই। কী বলছো? বলছে না, আপনি আমাকে অর্ডার দিয়ে দিয়েছিলেন, কিন্তু কোনো দিন উনি রিক্সা দিয়ে আসতেন, রিক্সা দিয়ে চলে যেতেন, কোনো গাড়ির কথা জিজ্ঞাসা করেন নাই। আতাউর রহমান সাহেব মেরেছিলেন। তখন উনি সেদিন ওনার অফিসে কথাটা বলার সময় তাজউদ্দিনকে আলাদা ডেকে নিয়ে বললেন যে তুমি কেন এটা করলে? আর কি ভাই সাহেব, কি যে তুমি আমার গাড়িটা নিতে না, তুমি যে রোজ এসে কাজ করতে, আজকে 4 মাস হয়ে যাচ্ছে, এখনো তুমি আসছো সেই কারকনবাড়ি লেন ওইখান থেকে এই ধানমন্ডিতে। উনি তখন বলে যে আচ্ছা আপনি এই কথা এখনই স্টপ করেন, কারোর সঙ্গে আলাপ করবেন না। তা আপনি এটা কেন বুঝেন? আপনি একজন চিফ মিনিস্টার, আমি একটা এমএলএ, আমি একটা ওয়ার্কার না, আমি আপনার কাজ করছি, তাই বলে আপনার গাড়ি নিয়ে আমি যাব, এটা মানুষ তো এটাকে খুব করবে যে আরে বাবা চিফ মিনিস্টারের গাড়ি নিয়ে আসতে, গাড়ি নিয়ে শো করলে আপনি নিজের পজিশনটা ছোট হয়ে যায় না? তা আমরা যদি আপনাকে না উপরে তুলতে পারি তাহলে কীরকম স্যাক্রিফাইসিং টেন্ডেন্সি, এটা তো অসম্ভব। এই কথা আর কোনো সময় বলবেন না, আপনি এই কথাটা করবেন না। আতাউর রহমান তো চমকিত হয়ে গেলেন, কত বড় স্যাক্রিফাইসিং বিবেচনা বোধ থাকলে, এটা জাস্ট একটা ভেতরের বিবেচনা বোধ। গাড়িটা শো করবো না, শো অফ করবো না, চিফ মিনিস্টারের গাড়ি, আমি কেন ওনার গাড়ি নেই, আমি ওনার কাজ করছি, আমি রিক্সা দিয়েছি। এই একটা কথা খালি বললাম। থ্যাংক ইউ। আমরা একটু রেস্ট নিয়ে আপা একটু এসিটা যাচ্ছে, গরম লাগবে। খুব সুন্দর, আচ্ছা। ভালো, চমৎকার, এরকমই চাইছিলাম। যে উনি তো খুব ব্যস্ত রাজনৈতিক মানুষ ছিলেন অল্প বয়স থেকেই প্রায়। আপনি ইয়ে হিসেবে তাকে কতখানি পেতেন, স্ত্রী হিসেবে, একজন স্বামী হিসেবে কতখানি কাছে পেতেন তাকে? মানে উনি তো একজন পলিটিক্যাল মানুষ ছিলেন, আর বিশেষ করে নিখুঁত ছিলেন দেশের মানুষের কর্তব্যবোধে, আর প্রত্যেকটা জিনিস যেটা জানতেন টু দি পয়েন্ট থরো, ওটার সাথে কোনো নেই। উনি ওয়াইফ হিসেবে ভীষণ একটা শ্রদ্ধাবোধ, একটা ভালোবাসা, এটা ওনার ওটা ছিল, প্রকাশ ছিল কম। আর আমিও পলিটিক্যালি ওনাকে খুব ঊর্ধ্বে মনে করতাম, যে অনেক উঁচু, মানে কেমন একটা মানুষ যার সঙ্গে আমার কিছু করতে হবে, আমারও স্যাক্রিফাইস থাকবে, আমার স্যাক্রিফাইস থাকবে, ওয়াইফ হিসেবে স্যাক্রিফাইস থাকবে।
আমার তার মনের সাথে মেলাতে হবে, রাজনৈতিক খবর, ঘটনা প্রবাহ, দেশ, সব কিছুর সঙ্গে আমারও পার্টিসিপেশন থাকতে হবে। এই দুয়ে মিলে একীভূত হয়েছিল বলেই ওনার কোনো এই যে আমার সঙ্গে দেখা করতে পারছে না, আসছে, তাতে আমি কোনো মাইন্ড করতাম না, মনে করতাম না যে আমার কোনো লস হয়ে যাচ্ছে, মনে করতাম সব দেশের জন্য উনি কাজ করছেন, এরকম ধরনের ফিলিংস একটা ছিল। কাজেই অনবদ্যভাবে আমি সব কিছু আমার সাংসারিক কাজের মধ্যে দিয়েও আমি প্রাধান্যে রেখেছিলাম দেশের কাজ। 62-তে যখন উনি জেলে চলে গেলেন, সেই সময় এখানে গভর্নর ছিল গোলাম আজম, মনে আছে? আজম খান। আজম খান, হ্যাঁ, গোলাম আজম খান, পাকিস্তানে, জি, আজম খান। জেনারেল আজম তখন খান। আমি ওই ওনার জেলে নিয়ে যে আটকে রেখেছে, তারপরে মোলায়েম খান এনেছিল তখন, মোলায়েম খান নিয়ে ওনাকে ময়মনসিংহে আটকে রেখেছে। তা আমি অবিচার অনেক, আর জেলখানায় যত আমাদের রাজবন্দীদেরকে অনেক বছর পর বছর আটকে রেখেছে আইয়ুব খান। তো ওই তখন আমি ওই গোলাম এই আজম খানের সঙ্গে দেখা করার জন্য ইন্টারভিউ একটা ব্যবস্থা করতে বললাম। তা আমাকে সুন্দর উনি দিলেন, আমি আমার নাম দিয়ে পরিচয় দিয়ে তা আমি গেলাম গভর্নর হাউসে। আজম খান থেকে আমাকে উঠে দাঁড়িয়ে খুব সালাম, মানে হিন্দি উর্দুতে কথা বলছে, তো দিয়ে আমাকে বসালেন। আমার টাইম ছিল 20 মিনিট 25 মিনিট, উনি আমার সঙ্গে 1 ঘন্টার কথা বলেছে, দেশের কথা জানতে চেয়েছে, মানুষের কোনো স্যাক্রিফাইস নেই, মানুষ কত। আমি অনেক বললাম যা দেখেন আমাদের দেশটা তো খুবই দুর্বল দেশ, এই দেশের অনেক ডিসপ্যারিটি আছে যেটা মানুষকে খুব হার্ট করছে, প্রত্যেকটা জিনিস উপর ডিসপ্যারিটি। এটা কি করে হয়? ওই দেশ এই দেশ সমান, তাহলে ওয়েস্ট পাকিস্তান দ্বারা এটা শোষিত হচ্ছে কেন করে? আমি ওই যে যত মিল টিল এটা এই দেশ থেকে পাট ধানের টাকা সব আজম খান হাঁ করে শুনলেন। উনি বললেন যে হ্যাঁ, আপনার দেশের গরিবের সংখ্যা অনেক বেশি, আর এখানে আমি যে দেখেন চাকরিতে আমাদের বাঙালিদেরকে নেওয়া হয় না, উচ্চ পদের চাকরিতে আমাদেরও তো রাইট আছে। আজম খান কথাগুলি না সবগুলি মনোযোগ দিয়ে শুনলেন, শুনে 1 ঘন্টা কথা বলে আমাকে খুব ডোন্ট ওয়ারি, আমি দেখব, আমিও বাংলাদেশের বিরুদ্ধে, আপনাদের বিরুদ্ধে, লোকাল মানুষের বিরুদ্ধে আমি কোনো নোট দেব না, আমি নোট লিখব না, আমি উপরে যে নোট পাঠাবো ওটা আপনাদের পক্ষে। ও আমাকে কেমন করে বেশ কথাগুলো আমার সাথে ছিল খুব হাই স্পিডে। আমি তার কাছে ওই জন্য ইন্টারভিউ নিতে গিয়েছিলাম, উনি খুব প্লিজ, আমি ওর সাথে কথা বলে চলে এসেছি। তখন এখানে তারপরে উনি 2 মাসের মধ্যে ওদেরকে রিলিজ করেছে। তখন এখানে রাজবন্দি সাহায্য কমিটি একটা করেছিলাম, আতর রহমান সাহেব ছিলেন ওটার চেয়ারম্যান, আর আমি ছিলাম ওটার কনভেনার, আর একজন লয়ার আমজাদ খান নাকি নামটা ঠিক করছে না, উনি, আমরা দুজন কনভেনার। আমাদের তখন একটাই ছিল যে আমরা সাহায্য নেওয়ার জন্য সাহায্য না, এটা পাবলিসিটির সারাদিকব্যাপী যে এই যে রাজবন্দীদেরকে বছর পর বছর নিয়ে আটকে রেখেছে, যে ন্যাপ, কমিউনিস্ট পার্টি, ইভেন যে কোনো পার্টি, তা আমরা সবার লিস্টে তৈরি করেছিলাম, কার ফ্যামিলি মারা যাচ্ছে, কাদেরকে টাকা সাহায্য দিতে হবে, এমনি করে হিউজ কাজ আমরা নিয়েছিলাম। তখন আমি এগুলি করতাম, রাতে মিটিং, চাঁদা তুলতে হবে করতাম। এই সব কথাগুলি আমি ওই সময়ে ওই কথার যেই ঘটনার যেই সমন্বয় ঘটেছিল, পরবর্তীকালে আমি এটা আমার লেখার মধ্যে অবশ্যই লিখেছি। তারপরে ওই ওনারা জেল থেকে বের হলেন, তখন মুভমেন্ট আরম্ভ হলো। সেই বছরই আমাদের ফজলুল হক সাহেব, একে ফজলুল হক, উনি মারা গিয়েছেন 27 এপ্রিল নাকি, ওনারা জেল থেকে বের হলেন আর কবরে গিয়েছেন। তারপরে উনি দেখা করলেন, তখন ধীরে ধীরে মানে আন্দোলনের দানা বাঁধছিল। আন্দোলনের দানা কিন্তু বাঁধছিল 47 সাল থেকে, 47 সাল দেশ স্বাধীন হওয়ার পর থেকে। এবার বলছে কোন
আঙ্গিকে, কোন কথার উপরে, যৌক্তিকতায় দেশ এভাবে যে ভাগ হয়ে তারপরে আমাদের উপরে এভাবে টর্চার, এটা তো কোনো মিল খাবে না, গণ্ডগোল হতেই থাকবে। যে কারণে 62 সালে ডক্টর কুদরতে খোদা, আমার যেটুকু জানা আছে সেটা বলবো, ডক্টর কুদরতে খোদা শিক্ষা কমিশনের রিপোর্ট উনি একটা রেডি করেছে, ওটা হাইলি অ্যাকসেপ্টেড হয়েছে সারা দেশ থেকে এইল করে। তারপরে আর হামিদুর রহমান কমিশন একটা এডুকেশন রিপোর্ট উনি লিখেছেন। তো আমাদের এই আন্দোলনটা ছিল ডক্টর কুদরতে খোদার যে রিপোর্ট সেটা সেটা এস্টাবলিশড হবে এই তখনকার পূর্ব পাকিস্তানে। এই নিয়ে তুমুল আন্দোলন। এই শিক্ষা কমিশনের রিপোর্ট, তারপরে কিছু কিছু জেল টেল নেওয়া সব পালিয়ে টালিয়েছিল। পরবর্তীকালে আর পারেনি, যখন শিক্ষা কমিশনের রিপোর্টটাই আমাদের অ্যাকসেপ্টেড হলো রাষ্ট্রীয়ভাবে। তখন কিন্তু আমরা পাওয়ারে ছিলাম না, কিন্তু ও সারা দেশের মানুষকে আমরা সম্পৃক্ত করতে পেরেছিলাম, বুঝাতে পেরেছিলাম। আর ইয়াঙ্গার জেনারেশন পুরোপুরি ওরা নিজেদেরকে স্যাক্রিফাইসিং টেন্ডেন্সি ছিল নেতৃত্বের ম্যাচিউরিটিতে, ম্যাচিউর লিডারশিপ। তো এইভাবে আন্দোলন আস্তে আস্তে দাঁড়াতে লাগলো। তারপরে যে ভাষা আন্দোলন তো জানেনি, ওইটা হয়েছে। এমনি এই যে পটভূমিকা, ভাষা আন্দোলন, 62 এর আন্দোলন, তারপরে আস্তে আস্তে 6 দফা আন্দোলন চলে আসলো প্রভিন্সিয়াল অটোনমির উপরে। তারপরে তো তখন তারা সব জেলে, তখন তো জেলের ঘটনা তো বিরাট, আগরতলা মামলা টামলা, এটা সেই সময় আন্দোলন তুঙ্গে। এই দেশের মানুষ মানে সব বুঝতে পেরেছে, আমাদের ছেলেরা প্রত্যেক কর্নারে কর্নারে গিয়ে ইম্পর্টেন্ট সব প্লেসে যে মানুষকে কনভিন্স করেছে, বুঝিয়েছে। তো মানুষকে কনভিন্স করতে পারলে একটা দেশ জাতি যে ইউনাইটেড হতে পারে একটা লিগাল কজের উপরে, সেটারই প্রমাণ রেখেছে বাংলাদেশ। সেই সময় ওনারা জেলে। তারপরে জন আন্দোলন তো মূল হচ্ছে, বঙ্গবন্ধু গান কারফিউ ব্রেক করা হচ্ছে। সেই সময় আইয়ুব খান, ওই যে রাউন্ড টেবিল, গোল টেবিল, হ্যাঁ বৈঠক, সেই সময় আমার বাসায় আসতেন রাও ফরমান আলী। রাও ফরমান আলী এসে তাজউদ্দিন 12 ফেব্রুয়ারি রিলিজ হলেন। রাও ফরমান আলী 13 তারিখ থেকে তাকে নেওয়া আরম্ভ করলেন ক্যান্টনমেন্টে বঙ্গবন্ধুর সঙ্গে দেখা করাতে। রাও ফরমান আলী এসে বলতো, ছোটা সাহেব কাহা, বঙ্গবন্ধু বড়া সাহেব, আর ছোটা সাহেব তাজউদ্দিন। তাজউদ্দিনের যে পয়েন্ট, যে কথা বঙ্গবন্ধুর সঙ্গে খুব বলতেন, বঙ্গবন্ধু এক ফোঁটা এদিকে নড়চড় করতেন না, ওই লাইনে উনি, তার উপরে তো ওনার কথাটা ছিল, মূল পয়েন্টটা উনি করতেন। ইন্টারফেসে ছিল দারুণ তাজউদ্দিনের সঙ্গে বঙ্গবন্ধুর। তাজউদ্দিন একটা কথা যেটা বলতো যে বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু একজন ভালো রাষ্ট্রনায়ক, চুম্বকিত করে তার কথাবার্তা, তাকে তৈরি করতে হবে, তাকে তার সঙ্গে বিট্রে করা যাবে না, লাইন বুঝতে হবে। তো বঙ্গবন্ধুকে নিয়ে, দেশের টপ টপ ইন্টেলেকচুয়ালদেরকে নিয়ে আমাদের বাসায় মিটিং বসতো, এই বাসাটায় টপ ইন্টেলেকচুয়াল। কারা আসতেন? এই রহমান সুবহান, আনিসুজ্জামান, তারপরে ইয়াং সব ছিল। ডক্টর কামাল হোসেন পরে এসে যোগ দিয়েছে। তারপরে নুরুল ইসলাম, প্রফেসর নুরুল ইসলাম ছিলেন প্ল্যানিং কমিশনের। আরও রাজ্জাক সাহেব ইউনিভার্সিটির, ওনারা আসতেন, আরও কিছু আসতেন ওনারা। তখন ওনারা ওই লেভেলে আলাপ করতেন, দেশটা কোনো রকমে যদি আমরা, সবাই বুঝে গেছে এই দেশ থাকা যাবে না এদের সাথে, শেষ পর্যায়ে। তা আমরা যদি করে দেশটা কীরকম হওয়া উচিত, আমরা থাকি যদি দেশটা সঠিকভাবে চালাতে হয়, তাহলে আমাদেরকে এইভাবে যেতে হবে। সব কথার উপরে, সব কিছুর উপরে ওনারা একটা নোট করলেন।
নোট করে ওটাকে একদম এত অ্যাকুরেট হলো যে প্রত্যেকের এত বড় বড় চিন্তাবিদ, এত বড় বড় দার্শনিক, এত বড় বড় এগ্রিকালচারিস্ট সবাই এটার উপরে একমত হলেন। আর তাজুদ্দিন ইসলাম যখন 22 বছর বয়স, তখন উনি ইউনিভার্সিটি থাকতে উনি এই দেশটা এগ্রিকালচারিস্ট কান্ট্রি, এই দেশ এগ্রিকালচারের উপরেই এই দেশের টোটাল প্ল্যানিং এটা হবে, এটার উপরে উনি একটা নোট লিখেছিলেন। পরবর্তী পর্যায়ে এসে এখানকার সমস্ত ইকোনমিস্টরা বলে যে 22 বছরের একটা ছেলে কী করে এত সুদূর প্রসারী চিন্তা তখন করে রেখেছে। তো তার উপরেই তো পরবর্তীকালে নোট এই এগ্রিকালচারের উপরে। বঙ্গবন্ধুকে কিভাবে আপনি দেখেছেন, কত কাছ থেকে দেখেছেন বঙ্গবন্ধুকে? বঙ্গবন্ধুকে অনেক কাছ থেকে দিয়েছে। বঙ্গবন্ধু আমাকে লিলি বলে রাখতেন সবকে, এই তুমি এটা আসো না, এটা করো না। কাছ থেকে দেখেছি ভালোই। উনি বলে দেখো তাজউদ্দিনকে ডিস্টার্ব করো না। ওই যে আপনাকে যে কথা বললাম আতাউর রহমান সাহেবের, ওই কথাটার পেছনে ব্যাকগ্রাউন্ড আছে। ওই একদিন ওই বঙ্গবন্ধু আর তাজউদ্দিন একসাথে অফিসে যেতেন, একসাথে অফিস থেকে আসতেন 12টা 1টা। দুজন সকালবেলায় ব্রাশ দিয়ে টুথব্রাশ করতেন, করতে করতে লেগে পারে হাঁটতেন, কথা বলতেন, টুথব্রাশ করতেন, কথা বলতেন 1 ঘন্টা ঘুরে মর্নিং ওয়াকও হতো, টুথব্রাশ করে বাসায় আসতেন। দেন কীরকম আমাদের এই বাসা এটা, মুজিবের বাসা এটা। তো দুজন এমনভাবে মানে ওনারা ছিলেন। সেই বঙ্গবন্ধু ওই সময়টায় বঙ্গবন্ধু একদিন যাচ্ছে, ওই এসছেন তাজউদ্দিনকে নিতে 4টা। সেই সময় আমি নিচে কী নিয়ে যেন তাজউদ্দিনের সঙ্গে একটু কড়া কথা হচ্ছে। উনি আমাকে বলছে, আমি বলছি না এরকম তো না, এটা এরকম না, তুমি জানো না, ওটা ভালো করে তুমি ভেরিফাই করে নিও, এরকম বলছে আমাকে। একটা উত্তপ্ত বাক্য বিনিময় হচ্ছে। তখন মঞ্জু লিলি শোনো শোনো না, তাজউদ্দিনকে খবর চেতায়ও না, ওকে রাগিও না, মানে তুমি চেনো তাজউদ্দিনকে, কত বড় আমাদের মূল্যবান একটা অ্যাসেট। শোনো তাজউদ্দিন কীরকম তোমাকে বলি। তাজউদ্দিন যখন ঘরের ভিতরে গিয়েছে কাপড় চোপড় ড্রেস পাল্টাতে, এই টাইমটুকুতে বঙ্গবন্ধু আমাকে 2টা কাহিনী শোনালেন। ওই যে ওইটা আতাউর রহমানের, আর আরেকটা ছিল নারায়ণগঞ্জের একটা বিরাট ঝগড়া, 2 পার্টি মিল হয় না, এটা প্রায় 7 বছর ধরে চলছে। কীভাবে মিলাবে, নাহলে অর্গানাইজেশন তো চলবে না, অর্গানাইজেশন ওরাই মেইন। ওইটাও আমাকে শোনালেন, ওটাও কি বলবো নাকি? তাজউদ্দিন ভাই আমাদের সব কিছুই আমরা জানতে চাই। ওইটা তখন বঙ্গবন্ধু আমাকে বলছেন, এগুলি ছোট কথা না, দেখো এটা নিয়ে কোনো সলিউশন হয় না, ওরা বলে যায়, প্রতিজ্ঞা করে যায়, আবার 2 গ্রুপে ঝগড়া, আবার 2 গ্রুপে মারামারি। তখন তাজউদ্দিন সাহেব বললেন যে মুজিব ভাই একটা কথা বলবো, আমি ঝগড়া মিটাই দিতে পারি। এটা বঙ্গবন্ধু আমাকে বলছে। কেমন করে তাজউদ্দিন আমাকে, আমি যা বলবো আপনি শুনবেন? একদম শুনবো, ঝগড়া না মিটালে আমাদের পার্টি থাকবে না, ওইটা নারায়ণগঞ্জে আমাদের হয়ে যাবে, কাজ হচ্ছে না। তো তখন তাজউদ্দিন বললো যে ঠিক আছে, বলে তাজউদ্দিন বঙ্গবন্ধুকে কি করতে হবে সেটা বললেন। বঙ্গবন্ধু ওই কথাটা আমাকে বললেন না, বললেন যে আপনি প্রথম নারায়ণগঞ্জে যাবেন, যে প্রথম গ্রুপের সঙ্গে বসবেন, আগে বসে ওদের কথা সব ইচ্ছা মতো শুনুন, একটা কথা বলবেন না। তারপরে ওদেরকে অফ করে দিয়ে দ্বিতীয় যারা পার্টি, ওদের সাথে কথা বলবেন। বলা হয়ে গেলে পরে ওই যেই কথাটা বলতে হবে, যে লাইন, কতগুলি কথা, ওগুলি বলে আপনি 1 সেকেন্ড দাঁড়াবেন না, সোজা গাড়িতে বলবেন। বঙ্গবন্ধু আমাকেই বলছে এই কথাগুলো। দেখো যখন এই তাজউদ্দিন আমাকে এই কথাটা বললো, তখন আমার মনে হচ্ছিল যে কি, আরে এটা বললে তো আমার বিপক্ষে যায়, আমার মানে আমাদের বিপক্ষে। তাজউদ্দিন কি বললো, গাড়িতে বসে বসে চিন্তা করতে করতে যাচ্ছেন যে এটা বলবো ওদের সামনে, না আমি যেটা ঠিক করছি ওইটাই বলবো। তারপরে কাছাকাছি এত ফতুল্লা এসছে, তখন বঙ্গবন্ধু বলেছে, তখন আমি মনে করছি তাজউদ্দিন কি না বুঝে শুনে বলছে, নিশ্চয়ই বুঝে শুনে বলছে। আমি যে ওই কথা তাজউদ্দিন যেটা বলেছে ডিসিশন ওইটাই বলি।
তারপরে যদি না হয় তখন আমি তাজউদ্দিনকে ধরবো, বলবো বুঝছলি আমি যে ঠিকই তাজউদ্দিনের কথা বলে আমি সোজা গাড়িতে উঠে চলে এসেছি, আর কোনো কথা না। ওই ডিসিশনটা বলে, ডিসিশনটা কি 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 কথা হবে এগুলি আর আমাকে বলে নাই, খালি ওই ডিসিশনটা দিয়ে আমি চলে এসেছি। 3 দিন পরে দেখি দুও পার্টি এক হয়ে মিলে মিশে হাসাহাসি করে ফুলের মালা এত নিয়ে এসে আমাকে বাসা ওই বাড়িয়ে দিয়েছে। এই হচ্ছে তোমার তাজউদ্দিন, তুমি রাগারি কখন? আর দেখো না অফিসে আমি পাহারা দিই, তাজউদ্দিন ড্রাফট লিখতে থাকে, আমি পাহারা দিই কেউ যেন ওকে ডিস্টার্ব না করে। কিরকম ছিলেন উনি। তারপরে আরেকটা কি, আর তাজউদ্দিনকে বঙ্গবন্ধুকে তাজউদ্দিন একটা বঙ্গবন্ধুকে বাঁচার একটা সেফ গার্ড, একটা তলোয়ারের মতন যেন উনি ছিলেন, আমি যেটা অ্যানালাইজ করে পেয়েছি এবং সবাই সেটা পেয়েছে যে তাজউদ্দিন বঙ্গবন্ধুকে কীভাবে, যে জন্য বলেছিল তাজউদ্দিন যেদিন রিজাইন করে বলেছে বঙ্গবন্ধুর হাত থেকে সবচেয়ে ধারালো অস্ত্রটা খুলে পড়ে গেল, বঙ্গবন্ধুকে করবে কে, যেদিন উনি রিজাইন দেয় তাজউদ্দিন। তো এই কথাটা বলি আমার মনে আছে। আমার মেয়েটা তখন ছোটই, আরেকটা মেয়ে একটু বড়। তা আমরা গিয়েছি মুজিবের বাসায়, এটা শেষ হয়ে যাবে এক্ষুনি। বাসায় গিয়েছি, মুজিবের তাজউদ্দিন অনেকক্ষণ কথা বলতে বলতে, তারপর তাজউদ্দিন বসে গেছে ড্রাফট করতে, টাইপ করছে আর এই করছে। এমন সময় অনেকগুলি মানুষ এসেছে, এসে ঢুকলো ঘরে, প্রায় 10-15 জন। তারপরে তাজউদ্দিন ওদের দিকে চেয়ে দেখলো তো আমাকে চেনে। মুজিবের সঙ্গে কথা বলছে ওঠে না তারা, রাত বাজে 12টা। তাজউদ্দিন তার ড্রাফটের কাজ শেষ হয়েছে, ও টাইট হয়ে বসে আছে যে আমি যাব না যতক্ষণ পর্যন্ত এই লোকেরা না যায়। লোকেরাও যায় না, তাজউদ্দিনও ওঠে না, আমিও বসে আছি। বুঝলেন কি অদ্ভুত ব্যাপার, কি করে বঙ্গবন্ধুকে বাঁচাতো। তারপর ওরা চলে যাওয়ার পরে তাজউদ্দিন বলেছে, মুজিব ভাই এরা কারা এসেছিল আপনার কাছে, আপনি চেনেন এদেরকে? চেনেন? না সবাইকে চিনি না, 2-4 জন। এদের প্রত্যেকটার ঘরের খবর, একটা হাঁড়ির খবর আমি জানি। এরা এখানে এসেছিল, এদেরকে নমিনেশন দেওয়া হবে না, একজনকেও না। আই এম দ্য লাস্ট পার্সন যে এদেরকে নমিনেশন। এরা সুবিধাবাদী, এরা সব দেশপ্রেম বর্জিত, মানে একেবারে অকাঠ্য মানুষ, দুশ্চরিত্র খারাপ মানুষ। ওইটাই মুজিব আমি বলি এর এই বলছি ঠিকই। পরবর্তী ওরা করতে ওই নমিনেশনের জন্য ঠিক করেছিল, একটাকেও তাজউদ্দিন দেয়নি নমিনেশন, একটাকেও না। তারপরে এইভাবে আর কি তাজউদ্দিন সবসময় সেফ গার্ড, মানে কোনো খারাপ লোক আসতে যেতে না পারে, ভালো লোকের জন্য থাকে, কম ভালো থাকুক, কিন্তু সর্বনাশ করার মতো লোকজন না থাকে। যেমন খন্দকার মুশতাকের কাহিনী আমি এত জানি যেটা আপনাকে সব বলা সম্ভব হবে না। তবু কিছু বলেন আপা যেগুলো মনে হয় যে ইম্পর্টেন্ট ঐতিহাসিকভাবে। সে একটা দক্ষিণপন্থী লোক ছিল, আর একটা লাইন একটা আলাদা ছিল। খন্দকার মোশতাকের কোনো যে একটা বিষয়ের উপরে একটা গভীরতা, একটা এইটা ছিল না, তার যোগ্যতাও ছিল না। সেখানে নটোরিয়াস টাইপের, যেমন খারাপ করতে, নষ্ট করতে হলে যেরকম ক্যারেক্টার লাগে, ওই ক্যারেক্টারটা মোশতাক। তখন আমার মনে পড়তো ওই যে আমলের সব কথা, ওই যে আমাদের ষড়যন্ত্রকারীরা, যারা ষড়যন্ত্রকারীদের একটা ক্যারেক্টার হয়, তারা একটা ধ্বংস করে, ধ্বংসের পরে কী হবে সিচুয়েশন, ওইটার উপরে তাদের কোনো নেই, ভাবনা নেই। তার মানে তারা দেশে থেকেও দেশের ক্ষতিকারক লোক তারা। এইরকম মোশতাক স্বাধীনতার আগেও অনেক করেছে, তাও যে কেমন করে রয়ে গিয়েছে।
আপনারা বুঝতে পারেননি যে মানুষটার মধ্যে এরকম একটা কুটিল একটা চক্রান্তকারী ভাব আছে, এটা কুটিল একটা চক্রান্তকারী ভাব আছে, বুঝতে হয়তো পেরেছিল, কিন্তু তখন মুস্তাককে বার করা সম্ভব হয়নি। সেইটা কুটিলটা প্রকাশ করলো, আত্মপ্রকাশ করলো মুজিবনগরে। ওখানে যে ওর যে লবিটা চাঙ্গা হলো আমেরিকান লবির সঙ্গে, ওটা তা আলম চাষি, তাহেরউদ্দিন ঠাকুর আর তার দলের যারা যারা, ওরা ও ডাইরেক্ট লিয়াজো মেনটেন করতো সে নিক্সনের সাথে ই করতো। ওটা হচ্ছে বাংলাদেশ। তখন কিন্তু যুদ্ধ লেগে গেছে, মুক্তিযুদ্ধ, সারা দেশের মানুষ কিন্তু এই যুদ্ধে, স্টুডেন্ট হোক, ছাত্র হোক, নিচে ক্লাস 5, 6, 7 ছেলে পর্যন্ত, কৃষকের ছেলে, শ্রমিকের ছেলে, মজদুরের ছেলে, সবাই কিন্তু জনযুদ্ধ যাকে বলে, এটা যে একটা পার্টি আলাদা, ওই পার্টি আলাদা, যুদ্ধ চলছে না, সবাই যুদ্ধের মধ্যে লিপ্ত, এটার মুক্তিযুদ্ধ। তো এই 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 যুদ্ধটা এত সত্যি যুদ্ধ ছিল। আমি আরেকটা দিকে যাচ্ছি, ছিল যেটা একটা লিগালিটিটাকে হোল ওয়ার্ল্ডের কাছে জাস্টিফাই করেছে। যে মুক্তিযুদ্ধ হচ্ছে, যে মুক্তিযুদ্ধ যারা করছে, স্যাক্রিফাইস করছে বাঙালি ছেলেরা, তারা ইন্ডিয়াতে এক্সাইল গভর্নমেন্ট আশ্রয় নিয়েছে, শেল্টার, সব মুক্তিযুদ্ধেই পার্শ্ববর্তী দেশে শেল্টার নিয়ে মুক্তিযুদ্ধ পরিচালিত করতে হয়, তাই না? নিজের দেশে থাকা সম্ভব না, যুদ্ধ করা যায় না। তো এই যে একটা আত্মবিশ্বাস নিয়ে সারা দেশের মানুষ যুদ্ধে নেমেছে, দেশ স্বাধীন করতে হবে, দেশ মুক্ত করতে হবে। তার যে একটা দেশ মুক্ত হওয়ার পরে দেশের প্ল্যানিং কী হবে, দেশের এডুকেশন কীভাবে চলবে, এগ্রিকালচার কীভাবে চলবে, দেশের মেইন পলিসিগুলি কীভাবে চলবে, দেশের সব কিছুর উপরে ক্লিয়ার নোট নেওয়া ছিল ওই মুজিবনগরে বসে। তার যদি 3 ঘন্টা ঘুমাতেন, এই হোল নাইট সব টপ এদেরকে নিয়ে বসে, ওনার মানে কোনো দুশ্চিন্তার কিছু ছিল না, কেউ নষ্ট হতো না, কেউ এদিকে যেতে পারত না। যত যারা এডুকেশনে যেতে চায় তারা এডুকেশনে যাবে, যারা যেতে চায় না তারা ন্যাশনাল মিলিশিয়াতে যোগ দিবে, যেন কেউ ইউজলেস না হয়ে যায়। প্রত্যেককে একটা কাজে আটকিয়ে দেওয়া হবে, আর দেশটা ওইভাবেই চলবে। যে কারণে জানেন, দেশ স্বাধীন হওয়ার পরে প্রথম 15-20 দিন কোনো পুলিশ লাগে নাই, সমস্ত রাস্তা ফ্রি চলছে, রোড ট্রাফিক সিগন্যাল মানছে, কেউ এদিক ওদিক করছে না। আর এই সেক্রেটারি না, রাত 2টা-3টা পর্যন্ত যতবার এরা অফিসাররা তারা কাজ করতো, নিখুঁতভাবে তারা বসে কাজ করতো। একটা প্রেরণা সব পেয়েছে, এই যে জাগরণ, এইটাকেই ধরে রেখে পরবর্তীকালে দেশপ্রেমিক যারা যারা মুক্তিযুদ্ধ করেছে, যারা ওইখানে গভর্নমেন্টে ছিল, তারা এখানে এসে তো গভর্নমেন্ট রান করবে, সেটা করতে তা হয়নি। তখন ওই পাকিস্তানি ইরা যারা ব্যুরোক্র্যাটস, তাদেরকে আমরা এনে বসিয়েছিলাম। এটা সম্রাট হয়েছিল, এই একটার পর একটা, এটা আরেকটা চ্যাপ্টার। কিন্তু তাজউদ্দিন সাহেব আগে কখনো 60 দশকে বা কখনো বলেছেন এরকম, বা আপনার সাথে কোনো আলাপ হচ্ছে যে এদের সঙ্গে থাকা যাবে না, স্বাধীন বাংলাদেশ করতে হবে, এই চিন্তাটা কি বেশ আগে ছিল না? এই চিন্তা ওনার আগে ছিল কি না, উনি তো কার সামনে এই এত তখনকার সময়কার কঠিন কথা উনি আমাকেও বলবে না, বুঝলেন? এটা তার মনে থাকতে পারে, এটা বুঝে। তো অনেক কথা আছে যেগুলি একটার সঙ্গে একটা লিঙ্ক কানেক্টেড। 1 মার্চ থেকে 25 মার্চ তখন কি হলো, আপনি কি করলেন? 1 মার্চ হ্যাঁ, যে বক্তৃতা দিল যে ইয়ে স্থগিত করা হলো জাতীয় পরিষদ, তখন থেকে ঘটনাগুলো কিভাবে এগুলো আপনার? তখন তো ওনারা যে কনস্টিটিউশন এর উপরে, তবে ড্রাফট কমিটি, ওই যে আমরা, ওরা একটা কমপ্লেক্স করেছে যে ওরা
আসতেছে, এসে সব ঠিক হয়ে যাবে, আমাদের অ্যাসেম্বলি বসতেছে, 25 তারিখে অ্যাসেম্বলি বসতেছে। 1 তারিখে তো বানচাল করলো, বললো যে অনিবার্য কারণে এটা বন্ধ হলো। আর যে 25 তারিখ ওরা ওরা অ্যানাউন্স করলো যে 25 তারিখে এটা আমরা বসবো, ওই দিন আমরা অ্যাসেম্বলির বসবো আমাদের। কিন্তু এটাকে বঙ্গবন্ধু না কেউ বিশ্বাস করতে পারছিল না, কারণ এদিকে ওদের কর্মকাণ্ড কিন্তু অনেক দূরে এগিয়ে গেছে। মানুষ কিলিং খবর আসতেছে, সিভিল ড্রেসে যে পাকিস্তানিরা আসতেছে, আর্মস অ্যান্ড অ্যামুনিশন আসতেছে, একটার পর একটা খবর আসছে। এদিকে আমরা অ্যালার্ট হচ্ছি। তারপরে ওদের ড্রাফট কমিটি এদিকে বসে গেছে যে আসলে যদি আসে, যদি বসে, তাহলে আমরা কি বলবো তাদেরকে। সেটার পরে তাজউদ্দিন, ডক্টর কামাল হোসেন, নুরুল্লাহ, যারা সারা রাত বসে ড্রাফট কমিটিতে বসে থাকতেন, তারা এই যে তখন যে আমরা ডিক্লেয়ার দেবো যে এর উপরে 6 দফা ভিত্তিক শাসনতন্ত্র, হ্যাঁ 6 দফা ভিত্তিক হ্যাঁ সংবিধান হবে। সাধারণতন্ত্র, প্রভিন্সিয়াল অটোনমি, ওইটার উপরে আমাদের ওটার উপরে ওরা না কোনো উত্তর দিতে পারে না। ওরা তো আগের থেকে জানে এরা কিছু পারবে না, ওটা দেখাতে পারবে না, ভুল টুল বলবে, আমরা ওইটাকে লাত্তি দিয়ে ওদেরকে আমরা এটা কনভিন্স করতে পারবো। ওরা তখন এটা ভেবেছিল। ওরা যখন দেখেছে যে আমাদের এটার উপর আর কোনো মানে হাত দেওয়া যায় না, এটা এত নিখুঁত পরিষ্কার, তারপরে তো ওদের কাছে তো খবর হয়ে গেল। তারপরে ওরা বঙ্গবন্ধু, তাজউদ্দিন, ওরা বসলো, আলাপ করছিল। আমার বাসায় আলাপ হয়েছে, যেমন 22 তারিখে বোধ হয়। তাজউদ্দিন বলছিল, মুজিব ভাই, ওরা তো হার্ডলাইন যদি নিয়ে নেয়, তাহলে আমরা কোন কোন দেশের সঙ্গে যোগাযোগ অন্তত রেখেছি। মুজিব বলছে সে হবে তো, ডোন্ট ওয়ারি, আমি রাখতেছি, করতেছি। পরে অবশ্য তারপরে বহুত কিছু ঘটনা ঘটে গেল। মুজিব ভাই পরে ওই যে ভাসানীকে দিয়ে একটা সোভিয়েত রাশিয়াতে একটা সাহায্যের একটা আবেদন জানিয়েছিল যে এরকম একটা হার্ডলাইন হতে পারে, তোমরা আমাদের সাথে থাকবা, এরকম একটা ভাসানী দিয়েছিল। আচ্ছা, তারপরে এরকম কথা ছিল তাজউদ্দিন, বঙ্গবন্ধু তারা আন্ডারগ্রাউন্ডে চলে যাবে। তখন সৈন্য সংখ্যা ছিল কম, আমাদের যত অফিসার, আর্মি অফিসার, ওরা সব নেমে পড়বে, তাহলে দেশ আমরা স্বাধীনতা ঘোষণা করে দিতে পারবো। মুজিব ভাই থাকবে সাথে। তো এমন একটা পরিস্থিতিতে এখানে সেইটা হতে পারলো না। তাজউদ্দিনরাও বঙ্গবন্ধুকে যে বলছে মুজিব ভাই যেত, মুজিব বলছে না, আমি পারলে সারা ঢাকার কোটি কোটি লোককে মেরে ফেলবে, তোমরা পারবে, তোমরা যাও, তোমরা পারবে। মুজিব ভাই খুব একটা পরিষ্কার করো যে এখন কি করতে হবে, যে সব লোককে মেরে ফেলবে, আমি দেখি কি হয়, এরকম একটা কথা। অল লিডার্সরা ইনক্লুডিং হাই কমান্ড বলতে সবাই মুজিব আপনার বাসা থেকেন না। আর ওই যে আসল যে প্ল্যানটা ছিল, ওটা ছিল তাজউদ্দিনের সঙ্গে, যে তাজউদ্দিন, বঙ্গবন্ধু তারা আন্ডারগ্রাউন্ডে চলে যাবে। তো সেটা হয়নি। যাই হোক, তাজউদ্দিন বাসা চলে আসলো পাগলের মতো উদ্ভ্রান্ত হয়ে। তখন আমি পাগল মধ্যে বাসায় হাজার লোকজন আসতেছে, কে কোথায় যাবে প্রশ্ন করছে, কাকে কোথাও সরিয়ে যাওয়ার সব কথা বলে বলে আমি বাসা থেকে সরাচ্ছি। আমি কীভাবে আমাকে নেওয়ার জন্যে আমাদের ট্রেজারার আব্দুল হামিদ, আওয়ামী লীগের ট্রেজারার, থাকে ফতুল্লায়। তাজউদ্দিন সাহেব বলেছে যে দেখো ওরা হার্ডলাইন নিয়ে নেবে, এবার আগের মতো আমাদেরকে জেলে নিয়ে যাবে না, ওই করবে না, এরা হার্ডলাইন নিয়ে নেবে, কী করবে জানি না, তোমরা কেউ বাসা থেকো না,
এটা বলে আমি তুমি কোথায় যাচ্ছ, বল আমি চলে যাচ্ছি। আমি কোথায় যাচ্ছি কিচ্ছু বলছে না। এমন সময় দেখি ডক্টর কামাল হোসেন ব্যারিস্টার আমিনুল ইসলাম তারা রাত্রে গাড়ি নিয়ে, একটা কালো গাড়ি নিয়ে এসে এখানে গেটের কাছে দাঁড়িয়ে। তাজুদ্দিন সাহেবের লুঙ্গি একটা গেঞ্জি পরা, উনি ভীষণভাবে এটা পাঁচারি দিচ্ছিলেন এই লনটার মধ্যে নিচে। আর আমাকে বলছে যে আমাকে তাড়াতাড়ি একটা ব্যাগ, একটা কাপড়ের ব্যাগ, যেটা আমি আনতে বলেছিলাম, ওই ব্যাগটার মধ্যে আমার এই আর রাইফেলটা ভরে। রাইফেল? হ্যাঁ। আমি উপরে আমি ব্যাগটা খুঁজে পাচ্ছিলাম না। তাজুদ্দিন সাহেব ভীষণভাবে উদ্দীপ্ত হয়ে বকাবকি করে উনি বলছেন যে 1 সেকেন্ডে দেন এই কথাটা আমি লিখেছি, যে 1 সেকেন্ডের ভুলে সর্বনাশ হয়ে যেতে পারে। একটা ডাক্তার রুগীকে অপারেশন করতে নিয়েছে, 15 মিনিট 10 মিনিটের আওতা অপারেশন সারতে হবে, ছোট অপারেশন। মনে করো 10 মিনিটের উপরে যদি আধা মিনিট দেরি হয়ে যায় রুগীর মরবার জন্য, না তুমি আজকে তাই করতেছো, দেরি করতেছো, আমার সর্বনাশ। এরকম ধরনের কথা বলতে চায়। এমন আমি পেলাম ব্যাগটা, পেয়ে ওনাকে তাড়াতাড়ি করে দিয়েছে। উনি ওটা নিয়ে দৌড় দিয়েছে এই গেটের কাছে, এমন সময় দাঁড়িয়ে ওই কালো গাড়ি এসে উনি লাফ দেওয়ার কোনো কথা না, গাড়ির মধ্যে উঠে পড়েছে। ইন্দা আর্মি থেকে ক্র্যাকডাউন আরম্ভ হয়ে গেছে। ঠিক তার 8 মিনিটের মধ্যে আর্মিরা এসে বাড়ি ঘেরাও করে, ওই যে আলোর ফায়ার যে করে না, ফ্লেয়ার দেওয়া আরম্ভ করলো, গুলি আরম্ভ করলো, বোম মারা আরম্ভ করলো। আর সব আকাশ শূন্য আকাশে দিয়ে এমনি ব্ল্যাঙ্ক ফায়ারিং। তাজউদ্দিন কি দাঁড়ায় নিচতলায়, আর নিচতলায় আমরা তখন থাকতাম, উপরে থাকতাম আমাদের এক আত্মীয় আর ওর তার ওয়াইফ উপরে। তো নিচে আমি তাড়াতাড়ি দৌড়তে, আমি বেরোয় চলে নিচ্ছিলাম পাশে 21 নম্বর রোডে, কিন্তু যেতে পারলাম না, দেখি যে তার ছিঁড়ে পড়ছে সব উপর থেকে। আমি যখন কোন দিকে যাবো, তখন আমি তা থেকে বললাম উপরতলা যারা থাকে যে হ্যালো শোনো, আমি উপরে তোমাদের সাথে থাকবো, আজকে ভাড়াটি আছে, যে কথা আমার পরিচয় দিও না, ভাড়াটি আছে, উর্দু কথা বলবো, তুমি উর্দু কথা বলবে। ওই মেয়েটা আমার মতো লম্বা চওড়া একটা মেয়ে ছিল, আতিয়া নাম। তারপরে বলে আমি উপরে চলে গেলাম। আমার ছেলেটা তখন 1 বছর 3 মাসের। ও তখন ওই যে মেয়েটা ওকে রাখে ওর কোলের মধ্যে ছিল। তা ও চিৎকার দিকান্তে আমার কোলে এসছে। তা আমরা প্রস্তুত হয়ে আছি, আর মারা তো যাবে, গোলাগুলি করবে। তো ওরা উপরে নিস্তারায় গোলাগুলি করে আমার আব্বাকে গুলি করতে নিয়ে আসবে, বুড্ডা আদমি চোর দো, আব্বাকে ছেড়ে দিয়েছে। আর সবাইকে, আমার ভাগিনা তাজুদ্দিনের ভাতি আছে, কলেজ ইউনিভার্সিটির ছাত্র কতগুলি, তাদেরকে সব বেঁধে পা মোড়া করে নিচে গোলাগুলি করে বারান্দা টারান্দা ভেঙে এবার উপরে গিয়েছে। আমি হাতে বললাম, আপনি মৃত্যুর জন্য তৈরি হয়ে যাও, এরা কিছুটা আমরা এলাক থাকি। তবে একটা কথা, তুমি ওরা ঢুকলে তো ইসলাম আলাইকুম দিও, আর উর্দুতে আমরা কথা বলবো, আমরা জাস্ট উর্দু স্পিকিং। তারপরে ওরা সব গোলাগুলি করে উপরে উঠেছে। উপরে উঠে আতিয়া, উনি সালোয়ার কামিজ পরে নিয়েছিল, আমার শাড়ি পরা। আমাদের ঢুকে তারা অফিসার, ওরা 2জন আর্মি অফিসার ঢুকেছে, সঙ্গে অন্য অন্য অফিসার আছে। ওরা গুলি করতে জানলা দিয়ে শোনা দাঁড়ায়। আর আমি আর ও আসসালামু আলাইকুম দিয়েছে, ওরা উত্তর দিয়ে। বাট ইধার কমন মিসেস তাজউদ্দিন আপ নেই আপ। ওদের এই বন্দুক, ছোট LMG নাকি, হ্যাঁ স্টেন গান ওরা ধরেছে, আমার বুকে একটা, ওর বুকে একটা। कौन मिसेस ताजुद्दीन? तौन बोला, अरे जी कहाँ मिसेस ताजुद्दीन? हम लोग तो टेनेंट है, ताजुद्दीन से हमारे लैंडलॉर्ड ग्राउंड फ्लोर में रहते हैं। আমিও তার সঙ্গে জোড়া দিলাম যে তুমি पहले ही मना किया था पॉलिटिशियन का लाइन लेना। तो অফিসার না আমার দিকে মারিতে আছে,
तो बढ़िया गलती कर लिया। আপনি উর্দু জানতেন ভালো? হ্যাঁ, উর্দু জানতাম। তখন ওরা অফিসার দুজন ওর মুখের দিকে আমার মুখের দিকে, आप लोग इत्मीनान से रहिए, डरने का कुछ नहीं। लेकिन ताजुद्दीन के साथ আর ছোট মেয়েটা ছিল 5 বছরের। সিমিন? না, ও না, ওদেরকে 2 দিন আগে তাজু হিসাব আমার বড় বোনের বাসা পাঠিয়ে দিয়েছে যে একটা বড় ক্র্যাকডাউন। কয় ছেলে মেয়ে ছিল তখন আপনার? আমার তো 4 ছেলে মেয়ে, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। 3 মেয়ে 1 ছেলে। ছেলেটা 1 বছর 3 মাসের। তারপরে আমার কোনো ভয় ভীতি কিচ্ছু না। কি অদ্ভুত ব্যাপার, ওরা ওকে ই করে মিমির মাথার মধ্যে হাত দিয়ে, মিমি তুমি সো যাও, डरने का कुछ नहीं, डरने का कुछ नहीं बोले। लेकिन ताजुद्दीन किधर है, ओके खुजते यही घरे नहीं इधर जी, उन्होंने किधर गया, बाहर गया, कब आएंगे मुझे जाना नहीं। তো ওরা তখন আবার নিচে চলে গেল। যাওয়ার আগে চাইনিজ ওয়্যারলেস সমস্ত জায়গায় লাগিয়ে লাগিয়ে গিয়েছে। মানে আমরা আবার কে কি কথা, নিচ থেকে কেউ আসবে, চাইনিজ ওয়্যারলেস। আর কি মিরাকল ব্যাপার, ওই যে আতিয়ার হাজবেন্ড, সে আবার একটু পলিটিক্যাল ছিল, সে কালীগঞ্জের স্কুলের আবার প্রিন্সিপাল। ও করেছে কি, ওই বম, ওই যে ভাসানি একবার পেপারে দিয়েছিল যে মনোটিভ ককটেল বানাবার ফর্মুলা, পাট দিয়ে কি কি দিয়ে বানাতে লাগে, সেই ফর্মুলা সে এই বড় ইংলিশ ওয়ার্ডিং লিখে টেবিলের উপরে পড়ে আছে। একটা আর্মির যদি নজর যায় তাহলে আর কোনো কথা আছে? বম তৈরি ফর্মুলা, আর বমগুলি ইলেকট্রিক বাল্বগুলি সব ড্রেসিং টেবিলের তলে সাজানো, রতারের তলা টলা দেখে নাই। কে মিরাকুলাসলি সেভড। ওরা থাকলে তো ওরা ই করতোই, ধরতোই। আমায় খেলে ভয় পাচ্ছে, হ্যাঁ আমার ছবি তো নিচতলায় টাঙানো, ওরা উপরে এসে এই করতে, নিচে যদি যায় আমি মুখকে আড়াল করে রেখেছি, আড়াল করে রেখে কথা বলছি না। তারপর ওরা গোলাগুলি করে টোরে সবাইকে বেঁধে নিয়ে চলে গেল। আর সারা রাত আমরা ওই বম তৈরি করা ফর্মুলাগুলি কাগজ টুকরা কেটে পুড়ালাম। আর ওই বমগুলি 50টার মতো বম, ওই যে বাল্বের মধ্যে, এই বম দিয়ে ওই আর্মির সঙ্গে যুদ্ধ, এটার কথা। ছোট ছোট ই দিয়ে ওগুলি হোল নাইট আমরা বাড়িতে ক্লিয়ার করলাম। এই তো সকালবেলা আবার অন্য আর্মি আসলো। তারপরে ওদের কাছে তো কিছু বলা যাবে না। আব্বা বের বললো যে কালো ফ্ল্যাগ লাগাও, जो है वो उतार दो, शेख का जो यह है तस्वीर है, गाड़ी से उतारो और तुम्हारे वो काला ब्लैक फ्लैग होस्ट করতে বললো। তো তাই করলো ওনারা, আব্বা ছেলে দিয়েছে। তা আমি তো আপনাকে একটা চিরকুট দিয়ে পাঠিয়েছিলেন আপনাকে, এটা আর 3 দিন পরে। আচ্ছা সরি। তারপরে আতিয়া ও করলো কি যে বললো যে আমি তুমি থাকো, আমি ওদেরকে নিয়ে যাই চলে। কোথা দিয়ে যাবে, সামনে আর্মিরা 2 গেটের মধ্যে। তো আমরা অনেক কষ্টে এই যে এইখান দিয়ে হামাগুড়ি উপর হয়ে যেন গেট থেকে না দেখা যায়, উপর হয়ে সিঁড়ি দিয়ে নেমে আমি চলে যাচ্ছি। আমার বাবা বসছে, আমি আব্বা চলে গেলাম, আপনি দোয়া করবেন শুধু। আমাকে যাস না লিলি, যাস না, কার্ফিউ চারিদিকে, কার্ফিউ তোদেরকে ধরবে। আমি দেখি যে আব্বার কথার উত্তর দিতে যাই, আমার মনে মায়া লেগে যাবে, একটা ওনাকে একা পেরে চলে যাচ্ছে। আমি আর কোনো কথা বললাম না, সোজা ওই কোনার ঘরে একটা দরজা দিয়ে বের হয়ে, তারপর আমি আর্মিদের যাতে না দেখে, এই গেটে আর্মি ওই গেটে আর্মি, এই সাইড দিয়ে যে ওয়াল টপকিয়েছিলাম। ওয়াল টপকিয়ে তারপরে কত উঁচু ওয়াল, নিচে কিছু না, ওইটা জাম্প করেছে। তারপরে করে তো ওইখানে গেলাম। এক সিলেটি ভদ্রমহিলা ছিলেন, বুড়ো, খালাম্মা করে রাখতাম, ওনারা শেল্টার দিলেন আর কি রাতটা। তারপর থেকে তো পালানির মধ্যে, সেটা অনেক ইতিহাস, অনেক অভিজ্ঞতা, সেইগুলি কিছু যে আমার ওই খাতার লেখার মধ্যে আছে। তো এর মধ্যে একটা কথা বলি,
একটা দেশ ঔপনিবেশিক দেশ বানাতে যদি সেই দেশটার মানুষ সহযোগিতা না করে, তাহলে ঔপনিবেশিক দেশ হওয়াটা কঠিন। কেমন? মানে ওই দেশটাকে শোষণ করা অত সহজ না যেভাবে করেছে। আমার দেশে ডাল ভাত খাওয়া, মাছ খাওয়া বাঙালি যারা বড় এডুকেশন নিয়েছে, যে যারা দেশের জন্য কাজ করবে বলে, যারা আমার দেশের এগেইনস্টে বিরুদ্ধে নোট লিখে এই ইতে পাঠাচ্ছে আইয়ুব খানের কাছে, এরা খুব অশান্ত হয়েছে, এরা কমিউনিস্ট হয়ে যাচ্ছে, আমরা নাকি কমিউনিস্ট হয়ে যাচ্ছি এই দেশের মানুষ। কাজেই এই দেশের যত পলিসি, যতই বাঙালিকে কোনোটার মধ্যে অংশগ্রহণ করতে দেওয়াই হতো না, আর যে কারণে সব সাপ্রেশন, অপারেশন, ডিসপ্যারিটি, দুর্ভিক্ষ সবই চলছে। সেই সময় আমি কিন্তু একটা কথা থেকে একটা কথা লিঙ্ক আছে তো, তাই চলে যাচ্ছে। সেই সময় আমার আমাদের একটু ব্যাটারি চেঞ্জ করতে হবে। সার্জন সাহেব ঢাকা ছাড়ার আগে আপনার জন্য চিরকুট পাঠিয়েছিলেন, কি ছিল ওতে? আচ্ছা, চিরকুটটা তো পাঠিয়েছিলেন যখন ওনারা চলে গেলেন 25 রাত্রে, কিছুই বলে যেতে পারলেন না, তাড়াহুড়ো করে চলে গেলেন। আমি এই জঙ্গলের একটা ঝোপের মধ্যে লুকিয়েছিলাম। চলে যাওয়ার পরে সাথে তখন আমি উপরে যেতে পারিনি, ভাড়া দিয়ে সাজতে পারিনি। তখন আমার বিরাট একটা মনে হলো যে উনি চলে গেলেন, কিছুই বলে গেলেন না, ছেলে মেয়ে নিয়ে কোথায় যাব, কি করব। ওই মুহূর্তেই আমার মনে হলো যে কি কত বড় কাজের দায়িত্ব থাকলে যিনি ওয়াইফ, ছেলে মেয়ে তুচ্ছ করে যেতে পারে। আমার মনটা ভরে গেল একটা গর্বে। তখন আমি তাড়াহুড়োকে কী নিতে হবে ডিসিশন নিয়ে উপরে চলে এলাম। তো যাই হোক, পালিয়ে টালিয়ে দুদিন আমার বড় ভাইয়ের বাড়ি ধানমন্ডি 13 নম্বর রোডে, ওটা কেউ জানতো না আমাদের এই সাথে। ওখানে যে অন্তত কয়েকদিনের জন্য শেল্টার নিয়েছি, যে এখান থেকে আমাকে নিয়ে যাবে জিঞ্জিরা। তো ওই যাওয়ার আগে আমি খোঁজ করছিলাম একজনকে, উনি মুসা সাহেব, আওয়ামী লীগের একজন লিডার। উনি দেখি যে হন্ত হয়ে আসলেন, এসে একটা হাতে একটা চিরকুট, খুব গোপনে আমাকে নিয়ে, আপনি ওদিকে নিয়ে চিরকুটটা পড়েন। তারপর চিরকুটটা খুলে দেখি ওনারই লেখা, তাজুল হিসেবে লিখেছে ওর মধ্যে যে খুব তাড়াতাড়ি দিয়ে চলে আসার সময় তোমাদের কাউকে কিছু বলে আসতে পারিনি, আমি চলে গেলাম। তোমরা 7.5 কোটি মানুষের সাথে মিশে যেও, কবে দেখা হবে জানি না, ড্যাশ ড্যাশ দিয়ে লেখা বড় করে, মুক্তির পর। মনে হয় কত ডেফিনেট উনি, যে মুক্তি তো হবে, দেশ স্বাধীন হবে। মুক্তির পর নিচে লিখলেন দোলন চাপা। দোলন চাপাটা আমাদের একটা ছদ্মনাম ছিল, ওইটা আমি দেখলেই যেমন বুঝেছি যে ওনারই লেখা, কারণ দোলন চাপা নামটা কেউ জানে না। ছেলে মেয়ে নিয়ে 7.5 কোটি মানুষের সাথে মিশে যেও। প্রথম আমি তো কিছুক্ষণ নির্বাক হয়েছিলাম, কোনো কথা বলতে পারিনি। ঠিক তারপরে চিন্তার গভীরে আমি যে মনে করি 7.5 কোটি মানুষের সাথে মিশে যাওয়া, কোন জায়গায় অবস্থান করলে এরকম ফিরে অনুভূতি হতে পারে। আর সেই অনুভূতিতে আমি ধাক্কা খেলাম, এই 7.5 কোটি মানুষের সাথে আমি মিশে যাব। এটা আমার জন্য কত বড় গৌরবের কথা। দেশ তো স্বাধীন হবেই। ওই চিরকুটটা আমার সাথে ছিল। তারপর আমি 2 মাস আমি আমার লেখায় লিখেছি বলি, আমি এলোমেলোভাবে এই বাড়ি ওই বাড়ি, আজ এখানে কাল ওখানে, ওই জঙ্গলে
পানির মধ্যে আর্মিরা ওইদিকে আগুন জ্বালাচ্ছে। আমার ছেলেটা একবার 3 মাস পাট ক্ষেতের ভিতরে খেলা দিয়ে বসে রাখা হয়েছে, পানি নিয়ে খেলছে।